হ্যাঁ, একটা জিনিস আমরা একটু পুরোনো পড়া একটু আলোচনা করে নিই। কারকত্ব তো আমাদের মোটামুটি আগের দিন কি পর্যন্ত হয়েছিল? শুক্র পর্যন্ত। হ্যাঁ। শুক্র পর্যন্ত হয়েছিল, বেশ। আচ্ছা, আচ্ছা। এবার আমরা কারকত্ব নিয়ে আজ আলোচনা করব না। আর একটু পিছিয়ে যাই, দেখি কি পড়াশোনা মনে আছে। সেটা হচ্ছে আমরা কোন গ্রহের কোন ডিজিট নাম্বার গুলো আমরা বলেছিলাম। তো দেখি, অহনাকে জিজ্ঞেস করবো না, অহনার মুখস্থ, এই জন্য মাথা না নাড়ছে। না, বলুন বলুন, একটা জিজ্ঞেস করুন। হ্যাঁ, আমি জিজ্ঞেস করবো। কাকে দিয়ে শুরু করি? মৌমিতা, মৌমিতা ঘোষ, বলো। শুক্রের নাম্বার কত? ও না পারলে তখন পাশের জন বলবে। শুক্রের নম্বর কত? 6 6। আচ্ছা। আর তাহলে এরপরে আর একতা, একতা বলো দেখি যে চন্দ্রের নম্বর কত? সন্ডে নাম্বার 2। বেশ, এই তো খুব ভালো পছন্দ। যে এবার অহনা বলুন যে বৃহস্পতির নম্বর কত? 3। আচ্ছা, শিখা, কেতুর নম্বর কত? শিখা আছে? শিখা রয় নেই। আছি। হ্যাঁ, কেতুর নম্বর কত? ম্যাডাম বলবো? হ্যাঁ হ্যাঁ, বলবেন। হ্যাঁ, 4। শিখা, শিখা, শিখাকে জিজ্ঞেস করছি, শিখা বলুক। ও না পারলে তখন অন্য না, কেউ বলবে। চারই হবে। আমি ঠিক আমি করা জিজ্ঞেস হয়নি। করবো কেতুর নম্বর। আচ্ছা, আচ্ছা, ও পাস করছে। এবার দীপিকা বলুন কত? আচ্ছা, পাস করুন। দীপিকা, হ্যাঁ ম্যাডাম। কেতুর নম্বর কত? 9। কেতুর নম্বর 9, হয়নি। আচ্ছা, না, অহনাকে সুযোগ দেবো না। পায়েল বলুক, পায়েল কেতুর নম্বর কত? 7। 7, বেশ। আর আমি না, আর এছাড়া তো আর কাউকে খুঁজে পাচ্ছি না। দেখি বলবো ম্যাডাম? আপনারা যারা বলেছেন তারা বাদে আর অন্য কেউ বলুক। মঙ্গলের নম্বরটা কেউ বলুক। কে বলুক? 9 হ্যালো 9 ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। 9। হ্যাঁ, বলুন। ম্যাম 9 9। ম্যাডাম 9। নাই নাই, হ্যাঁ। বেশ বেশ। আচ্ছা, খুব ভালো 9 হচ্ছে। 9। আচ্ছা, এরপরে আমরা নাম্বার তো হলো মোটামুটি, তাহলে আমরা যারা একটু ভুলেও গেছিলাম তাদের মনে পড়ে গেল নাম্বারটা। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে এটা বাংলার কি মাস? ফাল্গুন। ফাল্গুন মাস। ফাল্গুন মাস। তো ফাল্গুন মাসে আমরা একটা হিসাব শিখেছিলাম যে বাংলার মাস অনুযায়ী বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত কোন রাশিতে সূর্য কখন অবস্থান করে। হুম। তো এই এখন ফাল্গুন মাস, সময় ধরে ধরেই বলবেন, অসুবিধা নেই। ফাল্গুন মাসে এখন সূর্য, রবি, সে এখন কোন রাশিতে আছে? বৈশাখ থেকে গুনে গুনে বার করুন। কুম্ভ রাশিতে। কুম্ভতে। কুম্ভ। বেশ, তাহলে অহনা বলুন। অগ্রহায়ণ মাসে। ক্লাসে করিয়েছিলেন এটা, আমার তো মনে পড়ছে না। আমি তো হ্যাঁ, সব ক্লাস করেছি। করিয়েছিলাম, স্কিপ করে হ্যাঁ, গেছে, আছে মাথায় হয়তো নেই। আহ এটা হ্যাঁ। বলুন। অগ্রহায়ণ মাসে সূর্য কোন রাশিতে থাকে? অগ্রহায়ণ মাসে হ্যাঁ। অগ্রহায়ণ মাসে সূর্য থাকে বৃশ্চিক রাশিতে। আচ্ছা, বাকি একজন বলুন, ও কি ঠিক বললো? ঠিক বলেছে ম্যাম, ঠিক বলেছে। আচ্ছা, এবার এ বলুক, আম, তুলিকা বলুক। তুলিকা নামে আসছে, আমি জানি না ওখানে কে আছেন। যে আম, মকর রাশিতে যখন সূর্য থাকবে তখন বাংলার কোন মাস চলবে? এটা খুব রিসেন্ট একটা আহ, মাঘ মাস ই- ম্যাম। মাঘ মাস। মাঘ। আচ্ছা, মাঘ মাস। বেশ বেশ। আচ্ছা, দীপিকা বলুক, দীপিকার জন্য সব থেকে সহজ। যে দীপিকা, বৈশাখ মাসে সূর্য কোন রাশিতে থাকবে? বৈশাখ মাসে সূর্য কোন রাশিতে থাকবে? বৈশাখ। একদম প্রথম থেকে শুরু মেষ করো। রাশিতে রাখবে, মেষ রাশিতে। মেষ বেশ। রাশিতে থাকে। আচ্ছা, ও হ্যালো। এখনো বাইরে আছে ক্লাসের। বেশ বেশ, হ্যাঁ 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 হ্যাঁ। খুব ভালো। ম্যাম। আচ্ছা, ওইটা ম্যাম। আমি একটু সূত্রটা মনে করে দিচ্ছি। বাংলা মাসের বৈশাখ মাস থেকে শুরু হয় হিসাবটা। তো হুম। বাংলা মাসের বৈশাখ হচ্ছে মেষ রাশি। হুম। মেষ। পরে হুম প্রত্যেকটা রাশি অনুযায়ী এই ঘুরে যাবে মাসগুলো। তো পরের হুম যেমন বৃষ রাশিতে যাবে জ্যৈষ্ঠ মাস, এরকম করে প্রত্যেকটা মাস ঘুরবে। তো যার মনে হুম পড়ছে না যে আমি কোন ক্লাসে করিয়েছিলাম, তার সুবিধার্থে আর একবার মনে করিয়ে দিলাম যে হুম বৈশাখ মাস থেকে, অর্থাৎ মেষ রাশির থেকে হিসাবটা শুরু। হুম হুম। তো এবার এটা গেল। এবার দেখি, উম
একটু ঘুরিয়েই বলি, কন্যা রাশিতে যখন সূর্য থাকবে, দীপিকা বাদে, পায়েলই বলুক, কন্যা রাশিতে যখন সূর্য থাকবে কি মাস চলবে? হ্যাঁ, আর একটা এটা লাস্টে আমার মিল ছিল না, যেটা টাকাটা দিতে হবে আমাকে, ওটা আমি তখনই কাটিয়ে শ্রাবণ আশ্বিন মাস আশ্বিন। বুঝতে পারছি না, সবাই মিলে মাইক্রোফোন অন করে রেখেছেন, কিচ্ছু বুঝতে পারছি না। একজন যে যে বলবেন শুধু তারটা একটু অন করে বাকিটা একটু অফ করে দিন। হ্যাঁ, আচ্ছা। কন্যা রাশিতে যখন সূর্য থাকবে তখন কি মাস চলবে, কে বলছে? আমি বলবো। আশ্বিন। আশ্বিন। হ্যাঁ, আসছে। আচ্ছা, আহ, ভাদ্র মাস, ভাদ্র মাসের সময় সূর্য কোন রাশিতে থাকবে? মৌমিতা বলবে, বলবে না, মৌমিতা বলবে না, দীপিকা বলবে না, অহনা বলবে না, বাকিরা কে কে আছে সে তারা বলুক। সিংহ রাশি ম্যাম। আচ্ছা বেশ, আপনিও দুদিন দুবার বলেছেন। এরপর দেখি অন্য একটা নতুন মুখ দেখতে চাই। যারা পড়া বলছে তাদের সঙ্গে কথা বলতে ভীষণ ভালো লাগে, কিন্তু আরো অনেকে আছেন যারা একটু আমাদের সঙ্গে কথা বলেন না। আমি আমি বারবার করেই বলি যে একটু এইগুলো আমাদের সঙ্গে আসে, ধীরে ধীরে কমিউনিকেশনটা বাড়ানোর জন্য। যাদের মনে নেই, মনে নাই বা থাকতে পারে, সেই মনেটা করানোর জন্যই আমরা তো পুরোনো ক্লাসগুলো করি। তো যদি নতুন মুখ যারা আছেন তারা একটু উত্তরগুলো দেন, খুব ভালো লাগে। আচ্ছা, তো এরপরে মাস, পৌষ মাসের সময় সূর্য কোথায় থাকে, কোন রাশিতে থাকে? এগুলো খুবই জানা, মানে এটা বলবো। করতে করতে কি অভ্যাসটা হয়ে ধন যাচ্ছে। ধন- ধনু 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 রাশিতে। ধনু রাশিতে। আচ্ছা, উনি কি ঠিক বললেন? বাকিরা? হ্যাঁ ম্যাম, ঠিক ধনু হ্যাঁ হ্যাঁ, রাশি হবে। ধনু ধনু। আচ্ছা, তাহলে এবার এ বলুক, শিল্পা বলুক, আম, শ্রাবণ মাসে সূর্য কোন রাশিতে থাকে? বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ। ম্যাম কর্কট। বেশ, এইটাই মানে 1 2 3 4 মাস গুনবে আর 1 2 3 4-এর রাশিগুলো গুনবে, তাহলে পরপর পরপর করে মনে পড়ে যাবে। বেশ, এটা আমরা প্রায় ভুলে গেছিলাম, এবং তার মধ্যে কেউ তো ভুলে গেছে যেটা ক্লাসে শেখানোই হয়েছে। তার মানে পুরনো প্রথম দিকের ক্লাসগুলো খুব একটা ভালো করে শোনা হচ্ছে না। যারা যারা শুনেছে ভালো, কেউ কেউ হয়তো শুনছে না। তো এইটা আমরা শিখলাম, নাম্বারিংটা শিখলাম। আচ্ছা, এবার আমি কারকত্বটা আমরা বেশ আগের দিন ভালোভাবেই করেছি। তো আহ, কেউ কি এটা মনে করে বলতে পারবে যে উম, আম, কোন রাশিগুলো স্ত্রী রাশি আর কোন রাশিগুলো পুরুষ রাশি, মনে আছে? ম্যাম গুনে গুনে বললে বলতে পারবো। আচ্ছা, তুমি যেহেতু অহনা হাত তুলেছে, ও বলুক, তুমি মনে করতে থাকো। হ্যাঁ, অহনা বলুন। হ্যাঁ, মেষ পুরুষ রাশি, বৃষ স্ত্রী রাশি, মিথুন পুরুষ রাশি, কর্কট স্ত্রী রাশি, সিংহ পুরুষ রাশি, কন্যা স্ত্রী রাশি, তুলা পুরুষ রাশি, বৃশ্চিক স্ত্রী রাশি, তারপরে ধনু পুরুষ রাশি, মকর স্ত্রী রাশি, কুম্ভ পুরুষ রাশি, মীন স্ত্রী রাশি। বেশ, খুব ভালো বলেছে। তো অহনা তো হলো, এবার বাকি আরেকজন দেখি বলুক। এইটাই বলুক, শুনে শুনে আরেকবার বলুক। শিল্পা বলবে না, দীপিকাও বলবে না। নতুন কাকে বলি? দুর্গাশঙ্কর বাবু আছেন, অনিল কুমার বাবু আছেন, আর কে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন। বৃষ বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, আর মকর, আর মিন, এগুলা হচ্ছে স্ত্রী রাশি। পুরুষ রাশিগুলো? বৃষ কর্কট বৃষ রাশি স্ত্রী রাশি, কর্কট রাশি স্ত্রী রাশি, কন্যা রাশি স্ত্রী রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি আর মীন রাশি, এগুলা স্ত্রী রাশি। পুরুষ রাশি অন্য কেউ বলুন। উনি স্ত্রী রাশিগুলো বললেন, এবার শুধু পুরুষ রাশিগুলো আর একজন দিন, সময় লাগুক, একটু ধরে ধরে বলার চেষ্টা করো, কোনো অসুবিধা নেই। বলো, ম্যাম, আহ, বলুন, আপনি বলুন কোন রাশিগুলো শুনি। বলবো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, একদম। মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু এবং কুম্ভ রাশি। বলো, ধনুর পরে কুম্ভ রাশি ম্যাম। এগুলো কি পুরুষ এগুলো রাশি বলুন? পুরুষ রাশি। হুম। আচ্ছা, কে উনি ঠিক বললেন তো? বাকিরা সবাই সহমত? হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা, আমরা তত্ত্ব শিখেছি, কি বায়ু জল, মনে আছে? অগ্নি পৃথ্বী বায়ু জল। আর তার জন্য খুব এটা গুনে গুনে মনে করে করে ঘেমে নে বলার কিচ্ছু নেই। আর ছোট্ট করে সুন্দর সূত্র শিখিয়ে দিয়েছিলাম যাতে ভুলে না যাওয়া হয়।
এই অগ্নি পৃথ্বী বায়ু জল মনে রাখার একটা ছোট্ট টিপস। এখন বসে বসে পায়েল ভাবছে কি সূত্র ছিল, আমার তো মনে পড়ছে না। যাই হোক, এইটা হচ্ছে চর্চার অভাব। হ্যাঁ, তো সেই কারণে দেখি কোন কোন ঘরগুলো, কোন কোন রাশিগুলো অগ্নি মনে আছে। পায়েল একটু মনে করো, পায়েলকে ছেড়ে দিলাম, পায়েল একটু রিল্যাক্স করুক, অহনাই বলুক ওর মনে থাকার কথা। হ্যাঁ, অগ্নি হচ্ছে মেষ, অগ্নি হচ্ছে সিংহ, অগ্নি হচ্ছে ধনু। হুম। আচ্ছা, এই যে কি সূত্র, আমি সেটা একটু মনে করে দিই। 1 1 4 7 10, হ্যাঁ, এটা অগ্নি, হচ্ছে অগ্নি। অগ্নি পৃথ্বী বায়ু জল, এই চারটে, এই চারকে আমরা মানে 12কে আমরা 12টা রাশি পেয়েছি, সেই 12কে আমরা 4 দিয়ে ভাগ করে দিলে তিনটে সেক্টর, 4টে সেক্টর পেয়ে যাচ্ছি না, তিন তিন করে। তাহলে এই প্রথম যদি অগ্নি হয় তিন তাহলে চারা 12, তিনটা হ্যাঁ করে। 3টে করে পেয়ে যাচ্ছি। তাহলে অগ্নি পৃথ্বী বায়ু জল, এই যে 4টে করে ঘর পেলাম। প্রথম ঘরটা মেষের ঘরটা হচ্ছে অগ্নির, পরের ঘরটা বৃষের ঘরটা হচ্ছে পৃথ্বীর, তারপরের ঘর মিথুন হচ্ছে বায়ু, বায়ু, তারপরে হচ্ছে কর্কট জল। হচ্ছে জল। এই একটা সেক্টর তৈরি হয়ে গেল। আবার পরের থেকে অগ্নি পৃথ্বী বায়ু জল, অগ্নি পৃথ্বী বায়ু জল। ক্লিয়ার হলো? মনে পড়েছে বাকিদের? পায়েল মনে পড়েছে? হ্যাঁ। এবার পায়েল বলো জলতত্ত্বের রাশিগুলোর নাম বলো। আহ জলতত্ত্ব, বলবে, মিন, প্রথম থেকে শুরু করো, গুলিয়ে যাবে। অগ্নি পৃথ্বী বায়ু জল, তাহলে প্রথম জলটা কে আসবে? কর্কট, হ্যাঁ, কর্কট প্রথম হলো, তাহলে তার পরেরটা? কর্কট, বৃশ্চিক আর মিন। একদম ঠিক এইভাবেই। দেখি আর শিল্পা বলো বায়ুতত্ত্বের রাশিগুলোর নাম বলো। অগ্নি পৃথিবী, হ্যাঁ বলছি ম্যাম। অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি পৃথিবী বায়ু জল। তাহলে জল তত্ত্বের রাশি হচ্ছে ম্যাম কর্কট। জল বলে দিয়েছে ও, আমি বলছি বায়ু বলতে, শুধু বায়ু বলো। ও আচ্ছা আচ্ছা, বায়ু ম্যাম, সরি। অগ্নি পৃথিবী বায়ু, তাহলে হচ্ছে ম্যাম মিথুন, হুম কন্যা, হুম। না তাই বৌদিটা এখন রাত্রের দিকে আসে না, হুম হুম চেষ্টা করবেন। মিথুন, তুলা আর আর একটা মিথুন তুলা কুম্ভ। হ্যাঁ, শুনতে পেলাম। কুম্ভ। বেশ ঠিক। মিথুন তুলা কুম্ভ। হবে না, কন্যা হবে না। অগ্নি তুলা পৃথিবী হবে। কোনো তুলা, তুলা আসবে। কন্যাটা ভুল বলেছো, কন্যাটা আগে ভাবো, ঠিক করে ভাবো। প্রথমে যদি মিথুন দিয়ে শুরু হয়, মিথুন এক ধরো, ঠিক আছে, সেখান থেকে আবার 4 নম্বরে চলে যাও, সেভাবে কোনো। হ্যাঁ ম্যাম, তুলা, সরি, হ্যাঁ। এগুলো করতে করতে ক্লিয়ার হবে আস্তে আস্তে, তারপরে গিয়ে কিন্তু এগুলো কিন্তু মনে রাখাটা ভীষণ জরুরি, কারণ এক্ষুনি যদি তোমার সামনে কিচ্ছু নয়, একটা মিথুন লগ্নের চার্ট এলো, তাহলে তোমার যদি মনেই না থাকে যে এই মানুষটা কোন তত্ত্বের মানুষ, তুমি তার সম্পর্কে মানে অনেকটাই কিছু তুমি বলতে পারবে না। বায়ু তত্ত্বের মানুষের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে যেগুলো বলেছিলাম, আশা করি নিশ্চয়ই মনে থাকে, মনে আছে, না থাকলে আবার পড়াশোনা করতে হবে। ওই লগ্নের ক্ষেত্রে বা আমাদের প্রেডিকশনে কিন্তু এই তত্ত্বের ভীষণ বড় ভূমিকা, এগুলো কিন্তু ভুললে চলবে না। আর আমাদের বাকি রয়ে গেল হচ্ছে পৃথ্বী তত্ত্ব। মৌমিতা বলো। বৃষ, হুম। কন্যা আর মকর। একদম। বৃষ, কন্যা আর মকর। হ্যাঁ, খুব ঠিকঠাক। তাহলে আমাদের পুরনো পড়াশোনাটা আজকে এই পর্যন্ত। এবার আমরা আজকে যেটা মূল পড়া সেটা হচ্ছে শনির কারকত্ব, শনি মহারাজের কারকত্বে আজকে আমরা প্রবেশ করব। আপনার একটা কথা বলবো, হুম, বলছি কি এই যে বইটা আছে না, এই বইটা একটু উল্টো মানে উল্টে পাল্টে দেখছিলাম। হুম, তো এখানে লেখা আছে এক জায়গায় যে সপ্তমস্ত গ্রহ যদি তৃতীয় ভাবে থাকে, তার মানে কি আমি সপ্তমস্ত গ্রহ মানে যেটা হচ্ছে ওইটা হতে ওই মানে তুলা রাশিতে যে শুক্র আর কি, শুক্রকেই সবসময় ধরতে হবে, লগ্ন চার না এটা যখন আমরা পৌঁছাইনি ওই পর্যন্ত, এই জন্য একটু বুঝতে সমস্যা হবে। যখন আমরা লগ্ন শিখবো, লগ্ন সাপেক্ষে প্রত্যেকের সপ্তম ঘর আলাদা, সেটা এখনো আমরা পৌঁছাইনি, আরো 2-3টে ক্লাস লাগবে। ঠিক আছে, এখন যেগুলো বেসিক আমরা বইটা সেইটা ফলো করব, যে হুম ক্লাসগুলো হুম আমরা করাচ্ছি না, তুমি বই খুললে হুম, বুঝতে পারবে যে বইয়ের কি কি চ্যাপ্টার আমরা পড়িয়েছি। হ্যাঁ বোঝা ওই যাচ্ছে। চ্যাপ্টার গুলো আসলে একটু ঠতস্থ করার চেষ্টা করতে হবে। আর এখনই ওই অমুক ডিগ্রিতে অমুক, অমুক রাশিতে অমুক, অমুক যুগে অমুক করলে সব ভুলে যাবে, কারণ এত অমুক সহজ নয়। ঠিক আছে, অমুক গুলো আমরা ধীরে ধীরে শিখি। হ্যাঁ, বেশ ভালো। প্র্যাকটিস করো, পুরোনো পড়াগুলোই প্র্যাকটিস করো আগে। আচ্ছা, তো শনি মহারাজের কারকত্ব শুরু করব। খাতা কলম নিয়ে রেডি হয়ে বসে যাও, কিছু কিছু লিখতে হবে আর বাকিটা বুঝতে হবে। আচ্ছা, শনি মহারাজ যাকে কালপুরুষের মৃত্যু এবং পীড়ার কারক গ্রহ বলা হয়,
মৃত্যু এবং পীড়ার কারক গ্রহ হচ্ছে শনি মহারাজ। এবং সাথে যত রকমের ধ্বংস, আমরা এর আগেও শিখেছি যে ধ্বংসের কারক গ্রহ হচ্ছে শনি মহারাজ। তো এই শনি মহারাজ একমাত্র মানে কাউকেই পরোয়া করে না, পরোয়া করে শুধুমাত্র হনুমানজিকে। হনুমানজিকে ছাড়া সে আর কাউকেই পরোয়া করে না, এই জন্য শনি রেমেডি হিসাবে হনুমানজির আরাধনাটাকেও অনেক সময় ব্যবহার করা হয়। আচ্ছা, রবি এবং ছায়ার পুত্র সন্তান হচ্ছে শনি মহারাজ, এবং সে হচ্ছে যমেরও অগ্রজ বা বড় ভাই বলতে পারি। এবার আমরা আগে জেনেছি যে বৃহস্পতির কারকত্ব আমরা যখন পড়েছি। ম্যাম একটু আসতে। আচ্ছা, আমি আরো ধীরে ধীরে বলি। শনি মহারাজ শুধুমাত্র হনুমানজিকেই হনুমানজিকেই পরোয়া করেন, বাকি আর কাউকে পরোয়া করেন না, কারণ উনি হচ্ছেন কর্মফল দাতা। আচ্ছা, সবকিছু না এরকম ডিটো ডিটো লেখার প্রয়োজনীয়তা নেই, আগে আমরা একটু শুনে নেই, যেগুলো লেখার মতন করে সেগুলো লিখবো, আর বাকি তো রেকর্ডেড ভিডিও আমরা পাবোই। হুম। তো এই হলো, আমরা মোটামুটি যখন বৃহস্পতির কারকত্ব পড়েছিলাম তখন আমরা কি জেনেছিলাম যে বৃহস্পতি হচ্ছেন সূক্ষ্ম অনুভূতির কারক, যে অনুভূতিগুলো একদম সূক্ষ্ম। আর তার সঙ্গে আমরা জেনেছিলাম যে শুক্রদেব, শুক্র, তার কারকত্ব হচ্ছে রূপান্তর, যে কোনো জড় পদার্থের মধ্যে সৌন্দর্য সৃষ্টি করা। কিন্তু এই শনি মহারাজ, সে কিন্তু পুরোপুরি জড় পদার্থেরই কারক। তার কাছে এই সৌন্দর্য, তার কাছে এই রূপ, এগুলোর কোনো কিন্তু গুরুত্ব নেই। সে একমাত্র দামি বা একমাত্র মূল্যবান কোনো পদার্থ তখনই মনে করবে যখন কোনো পদার্থ স্থায়ী বা টেকসই হবে। মানে তার কাছে কোনো মূল্য, মানে কোনো বস্তু তখনই মূল্যবান যখন সেটা হার্ড, যখন সেটা মজবুত, যখন সেটা পোক্ত। সেটার মধ্যে সৌন্দর্য থাকলো কি থাকলো না, বা সেটার মধ্যে কোনো রকম শিল্পকলা থাকলো কি থাকলো না, সেটা কিন্তু সে একদমই গুরুত্ব দিয়ে থাকে না। এই কারণে শনি মহারাজকে কিন্তু বলা হয় জড়ত্বের কারক গ্রহ। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শনি মহারাজ কিন্তু স্থির এবং স্থবির, মানে সে হচ্ছে স্থিরতাকে পছন্দ করে, কোনো রকম পরিবর্তন তার পছন্দ নয়। সে পরিবর্তনকে একদমই পছন্দ করে না। আমরা যখন এর আগে মঙ্গলকে শুনেছিলাম, সেই মঙ্গল ছিল কি পরিবর্তনের কারক গ্রহ, সে পরিবর্তন করতে চায়। আর শনি মহারাজ তার কি পছন্দ, যে না কোনো রকম পরিবর্তন হবে না। এই যে আমরা শনি মহারাজ বা মঙ্গল বা শুক্র, এই যে তার যে কারকত্ব আমরা পাচ্ছি, এই কারকত্বগুলো আমরা রিলেট করব কখন, যখন তার কোনো জাতক বা জাতিকাকে আমরা সামনে পাচ্ছি। এবং এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা সেই মানুষগুলোর মধ্যেও দেখতে পাবো। তো যেহেতু শনি মহারাজ কোনো রকম পরিবর্তন পছন্দ করেন না, ফলত আমাদের সংসারে, এবং তার কথা হচ্ছে যে সমস্ত কিছুই থাকবে একদম নিয়ম অনুসারে, কোনো নিয়মের নরম চরণ, কোনো রকম নিয়মের পরিবর্তন কিন্তু শনি মহারাজ টলারেট করেন না। তাকে নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট ভাবেই সবকিছু করতে হবে। ফলত এই যে মানে তার ধারণাটা এরকম যে সংসার সমাজ যা কিছু সব একটা সিস্টেমে চলবে, কোনো রকম পরিবর্তন সে সহ্য করবে না। এই কারণে দেখা গেছে যে যে সকল মানুষ আমাদের এই যে আহ, সমাজে আর কি, সমাজে সংস্কারক হিসাবে বলবো, যারা চেয়েছে যে আমাদের সংসার, আমাদের সমাজ একটা নির্দিষ্ট নিয়মে থাকুক, কিংবা যে সমস্ত রাজনৈতিক আইনের দ্বারাও আমাদের রাষ্ট্রকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে রাখার কথা ভাবা হয়েছে, সেই সকল ব্যক্তির মধ্যে কিন্তু শনির প্রভাব ভীষণ প্রকট। হুম। তো আমাদের যদি সাধারণভাবেও আমরা আমাদের পারিপার্শ্বিকে এই জিনিসগুলো দেখি, কম বেশি প্রত্যেকেরই সংসারে এরকম একজন মানুষ থাকবে যারা কিন্তু ভীষণ এইরকম নিয়মের, মানে একদম নিয়মের বহির্ভূত জীবন তার নয়। মানে সে 8টায় খেতে বসবে, তাকে মানে 8টাতেই তাকে ব্রেকফাস্ট দিতে হবে, 10টায় ঘুমাবে মানে তাকে 10টাতেই ঘুমাতে যেতে দিতে হবে। মানে কোনো রকম নরনচরণ, মানে এই ক্ষেত্রে আমার অক্ষয় কুমারের কথা মনে পড়ছে, যার জীবনযাত্রাটা কিন্তু ভীষণ এইরকম ভাবে। তো আমাদের প্রত্যেকেরই জীবনে কিন্তু, মানে আমাদের সারাউন্ডিং যদি আমরা দেখি, যে এইরকম মানুষ কিন্তু আমরা খুঁজে পাবো, যার জীবনে এইরকম প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড নিয়মে বাঁধা। সুতরাং আমরা শনিদেবকে কি তাহলে একটা আর একটা কি কারকত্ব পেলাম, 2-3টে কারকত্বের মধ্যে একটা হচ্ছে সে জড়ত্বের কারক, দ্বিতীয় হচ্ছে সে পরিবর্তন সহ্য করবে না, তৃতীয় হচ্ছে সে হচ্ছে নিয়মের কারক, মানে তার
মানেই হচ্ছে শনিদেবের কারকত্ব মানেই হচ্ছে তাকে একদম নিয়মের মধ্যে থাকতে হবে। যখন এই শনির নেগেটিভ প্রভাব মানুষের উপর পড়ে, তখন কিন্তু মানুষ আবার অলস হয়ে যায়। হুম। শনির জাতক জাতিকাদের মধ্যে একটু লেট লতিফ হওয়ার প্রবণতা আছে। মানে তারা বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন, ফ্রেন্ড সার্কেল এটা হয়, সবাই আপনারা পৌঁছে গেছেন, 2 মিনিটের জন্য এক ব্যক্তি ট্রেন ফেল করলো এবং সে অলওয়েজ ওই 2 মিনিটের জন্যই ট্রেন ফেল করে। তো সেই ব্যক্তি কিন্তু ওই শনির জাতকের মধ্যেই পড়বে, যে মানে শনির জাতক তারা কিন্তু ওই বেশিরভাগ ক্ষেত্রেই সব সময় লেট, লেট এবং লেট। তার মধ্যে কিন্তু এই লেটের টেন্ডেন্সিটা থাকে, কারণ শনি মহারাজ সে কিন্তু ডিলে করায়। শনি মহারাজ ডিনাই করে না, কিন্তু শনি মহারাজ ডিলে করে, এবং সেটা সব ক্ষেত্রেই। ফলত যে মানুষগুলোর মধ্যে আপনারা এই ডিলের ব্যাপারটা, দাঁড়া আরেকটু আরেকটু এই আরেকটু করতে করতে সে সব সময়ই মানে লেটলুটিপি হবে। তো এই যে ডিলের কারক সেটা কিন্তু শনি মহারাজের। আর একটা যেটা দেখতে পাওয়া যায় যে এই শনির যে জাতক যারা হয়, শনির জাতক জাতিকা, তাদের জীবনে কিন্তু যে উন্নতি গুলো হয়, যে সাকসেস গুলো আসে, সেগুলোও কিন্তু ধীরে ধীরে হয়। হুম। আর আর একটা প্রসঙ্গ যে এই যে শনির জাতক জাতিকা, তাদের আমরা চিহ্নিতকরণ করব কিভাবে, তাদের কিছু দৈহিক বৈশিষ্ট্য আছে, যেগুলো হচ্ছে মানে সব সময় যে এগুলো একেবারে এরকম ভাবেই টুকে টুকে হবে না, মানে হবে এরকম কোনো বিষয় না, কিন্তু এগুলো কিন্তু মূলত লক্ষ্য করা যায়। যেমন আমরা আগে বৃহস্পতির ক্ষেত্রে বলেছিলাম যে বৃহস্পতি জাতকদের মধ্যে একটু স্ফীত হওয়ার ব্যাপার আছে, যে একটু তাদের মধ্যে ফ্যাটি ব্যাপারটা থাকবে। তেমনি এই যে শনি মহারাজের যে জাতক জাতিকা, তাদের হচ্ছে দুটো যে ভ্রু, এই ভ্রুর মাঝখানের যে জায়গাটা, মানে যেখানে মেয়েরা টিপ পড়ে, এই যে অংশটা, সেই অংশটার স্পেসটা কিন্তু কম থাকবে। মানে অনেকটা চওড়া থাকবে না। আর আপনারা দেখতে পাবেন যে কিছু মানুষ আছে যারা আহ কি করে, চশমার উপর থেকে তাদের একটা দেখার টেন্ডেন্সি, যে চশমা তো পরে কিন্তু চশমাটা একটু নামিয়ে তার উপর থেকে দেখে। হুম। তো এই যে ধরনের দৃষ্টি যাদের, তাদেরও কিন্তু ওই শনির জাতকের মানে তাদের উপরও এই শনির একটা প্রভাব কিন্তু বেশ প্রকটিত থাকে। আচ্ছা, এরপর প্রায়শই দেখা যায় যে শনির জাতকদের মধ্যে তারা একটু কানে কম শোনা, মানে কানে কম শোনার যে টেন্ডেন্সি, সেটাও কিন্তু তাদের মধ্যে থাকে। তবে আমি প্রথমেই বলছি যে এগুলো কিন্তু এমন নয় যে প্রত্যেকের ক্ষেত্রেই খাটবে, তবে এগুলো দেখা যায়। এছাড়াও শনির জাতক জাতিকাদের কি হয়, হাত পা লম্বা লম্বা, এদের হাত পা কিন্তু গঠনগুলো বেশ লম্বা লম্বা ধরনের হয়ে থাকে। শনি হচ্ছে এমন একজন মানুষ, তাই সরি, এমন এমন তার কারকত্ব, সেটা হচ্ছে সে কোনো রকম ভাবেই, বললাম, পরিবর্তন সে পছন্দ করে না। সে কি চায় যে না, একদম দ্বিধা দ্বন্দ্ব ভাবে কোনো রকম প্রশ্ন করা ছাড়া নিয়মটাকে ফলো করতে হবে। এবং সেই কারণেই মানে একজন মানুষকে আমি বললাম তুমি ওঠো তো তুমি উঠবে, তুমি বসো তো বসবে। এই যে কারণটা, এই যে বৈশিষ্ট্যটা, সেই যে নিয়মটা, সেই নিয়মটাকেই কিন্তু শনি মহারাজ কর্তব্য বলে মনে করেন। আর সেই কারণেও কিন্তু শনি শনি মহারাজকে এই কৃতদাস বা ভৃত্য মানে চাকর, বা যা যে সমস্ত পশু ভার বহন করে, মানে অনেক বেশি ওয়েটি জিনিসপত্র যারা বহন করে, তাদের কারকত্ব কিন্তু শনি মহারাজকেই দেওয়া হয়েছে। কারণ এই সব মানুষরা কিন্তু কখনোই কোনো প্রশ্ন করে না। একজন চাকরকে যা বলা হয় সে তাই করে, একজন কৃতদাসকে যা বলা হয় সে তাই করে, তার কিন্তু কোনো রকম প্রশ্ন থাকে না। সুতরাং এই সমস্ত যে জিনিসগুলো বললাম, সেগুলোর কারকত্ব কিন্তু শনি মহারাজকে দেওয়া হয়েছে। এই শনি মহারাজের যে কারকত্বের মধ্যে যে মানুষগুলো পড়ে, তাদের মধ্যে কি হয় যে না, তাদেরকে পরিচালনা করার জন্য সব সময় একজন মালিক প্রয়োজন। সে নিজে একা কিছু করতে পারে না। তার কারণ কি না, পৌরাণিক মতে বা শনি মহারাজকে কিন্তু পঙ্গু বলা হয়েছে। তো এই শনি মহারাজকে পঙ্গু কেন বলা হলো, সেটার জন্য একটা ছোট্ট আমরা আখ্যান শুনে নেব, যেটা রামায়ণে আছে, মানে রামায়ণের অংশ বিশেষে রাবণ সংগীতার একটা পার্ট। সেটা হচ্ছে যে রাবণ যখন অপরাজেয় হয়ে গেল, তার যখন ভীষণ ক্ষমতা, এবং তার যখন সন্তান ইন্দ্রজিতের জন্ম হলো, তো রাবণ চেয়েছিল যে ইন্দ্রজিতের এমন একটা জন্মচাট হোক যেখানে
কোনো গ্রহ খারাপ ফল দিতে পারবে না। তো সেই কারণে রাবণ কি করেছিলেন, যে সমস্ত গ্রহগুলোকে, মানে একটা সূত্র আছে যে আমরা যখন লগ্ন সাপেক্ষে চার্ট করব, তো সেই ক্ষেত্রে 11 নম্বর ভাব বলে একটা ভাব আসবে, এবং সেই ভাবটা হচ্ছে প্রাপ্তির কারক ভাব, যে ভাব থেকে আমরা সমস্ত কিছুকে অর্জন করি, পাই, এই জাগতিক যা কিছু। তো সেই 11 নম্বর ঘরে রাবণ কি করেছিলেন, সমস্ত কটা গ্রহকে বন্দি বানিয়ে আটকে রেখেছিলেন। হুম। তো এবার ওই যদি হতো যে ওই 11 নম্বর ঘরেই সব কটা গ্রহ আটকে রয়েছে, তাহলে ইন্দ্রজিৎ কিন্তু অপরাজেয় হয়ে যেত, তার কিন্তু কোনো রকম মানে ধ্বংস তার হতো না। হুম। তো এই রকম পরিস্থিতিতে যখন সব কটা গ্রহ আটকে রয়েছে, তো মহা বিপদ, তখন তারা কি করবে? তখন সকলে মিলে শনি মহারাজকে দায়িত্ব দিল যে যে সময়টা ওর ভূমিষ্ঠ হওয়ার কথা, যে সময় ওর চার্টটা তৈরি হবে, সেই সময় শনি মহারাজ যাতে, মানে শনি মহারাজ এমন জায়গাতে ছিলেন যেখান থেকে হচ্ছে 12 নম্বর ঘরে পা দেওয়াটা খুব সহজসাধ্য কাজ। হুম। তো এবং সেইটা হচ্ছে শনি মহারাজকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, যে ঠিক ওর ভূমিষ্ঠ হওয়ার সময় শনি মহারাজকে 12 নম্বর ঘরে পা দিয়ে দেওয়ার জন্য। যে 12 নম্বর যদি ঘরে পা দেওয়া হয়, তাহলে আর সব সব কটা ঘরও, মানে গ্রহ 11 নম্বর ঘরে থাকলো না, এবং শনি সে হচ্ছে 12th কানেক্টেড হয়ে গেল। ফলে যেটা রাবণ চেয়েছিলেন সেটা আর হবে না। তো সেই ভূমিষ্ঠ হওয়ার সময় সেই কারণে কি করলেন শনি মহারাজ, এই সকলের মত রাখার জন্য, তো শনি মহারাজ হচ্ছে 12 নম্বর ঘরে পা দিয়ে দিলেন, এবং সেটা দেখার পর রাবণ সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে শনি মহারাজের পায়ে কিন্তু আঘাত করেছিলেন, এবং সেখান থেকে শনি মহারাজের পা কিন্তু একটা পা পঙ্গু হয়ে যায়। এবং সেই কারণেই, যেহেতু তার পায়ের সচলতা নেই, সে কর্মের কারক গ্রহ অবশ্যই, কিন্তু যে আমি যদি তোমাকে দিয়ে কোনো কাজ করাই, আমি যদি নিজে চলতে না পারি, তাহলে তো আমার একজন মেন্টর দরকার। সেই কারণে কিন্তু শনি মহারাজের এই যে জাতক যারা, তারা কিন্তু সব সময় তাদেরকে কিন্তু একটু পুশ আপ করতে হয়, তাদেরকে একটু পরিচালনা করার জন্য কিন্তু মানুষ দরকার সব সময়। মানে মঙ্গলের মানুষজন গুলো, তারা যেমন একাই 100, তারা কিছু ভাবে না, তারা কিছু চিন্তা করে না, তারা আগে বলে চল দেখে নেবো। হম। এই টেন্ডেন্সি যেমন, সে একা এগিয়ে পড়ে এবং তারপরে সে লোকজন জোগাড় করে নেয়, তার জন্য তার কখনোই কিন্তু কোনো আহ আলাদা রকমের হেল্পের প্রয়োজন হয় না, সে একাই পারে সব। কিন্তু এই ক্ষেত্রে, শনির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সে কি করে যে না, আমি তো করব, কিন্তু তার জন্য আমার একজন মেন্টর থাকুক। সে যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যেও জীবনে দেখেন যারা কিনা এই শনির আহ প্রভাবে প্রভাবিত, আপনারা ওয়াইফরা খুব ভালো দেখবেন যে 14 বার না খোঁচালে একটা কাজ হয় না, তাকে সব সময় খোঁচাতে হবে, তবে কি সে একটা কাজ করবে। এইরকম যে মানুষগুলো, এবং যে কোনো সময় তাকে একটা কাজে পাঠাবো, 70 বার বলার পরে কি 80 বারে তো গেল, গেল তো গেল, সেখানে লেট, সে গেল ট্রেন চলে গেল, সে গেল অফিসার চলে গেল, এই যে ধরনের মানুষগুলো, সেই মানুষগুলোর উপরে কিন্তু এই শনির প্রভাব ভীষণ রকম। হুম। এবং সেটা শুধুমাত্র হাজবেন্ড বললাম বলে ওয়াইফরা খুব খুশি হলেন, ব্যাপারটা তা নয়। উল্টো দিকের ওয়াইফ গুলোও কিন্তু তাই, এমন এমন অনেক ওয়াইফই আছেন যাদেরকে বলে বলে স্বামীরাও কিন্তু পরিশ্রান্ত হয়ে যায়। তো যাই হোক, সে বিষয়টা গেল। তো আমরা জেনেছি যে রবি হচ্ছে সূর্যের এই শনির পিতা। তো শনি এবং রবি, তাদের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক, তথাপি তাদের মধ্যে কিন্তু নৈতিকতার অভাব প্রচন্ড, মানে দুজনের মধ্যে কিন্তু কোনো রকম ভাবেই মিল নেই স্বভাবগত কারণে। সেটা আমরা আগে পড়েছি সত্য রজতম ইত্যাদি কারণে। এবার এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করি। আমরা জেনেছি যে সূর্য সে হচ্ছে জীবনদায়ী, সে জীবনের কারক। তো সূর্যের ক্ষেত্রে কি হয়, তার আলো, তার জীবনী শক্তি, তার জীবনী ঊর্জা যা থাকে, সে কি সকলকে, সে পশু হোক, পাখি হোক, মানুষ হোক, বৃদ্ধ হোক, যা কিছু হোক, যা কিছু আছে জগতে, সকলকেই কিন্তু সমবন্টন করেন। এমন নয় যে ওকে একটু কম দেবো, ওকে একটু বেশি দেবো, কিন্তু এই যে সমবন্টন, এই সমবন্টনেই কিন্তু শনি মহারাজের আপত্তি। সে এই সমবন্টনটাকে পছন্দ করে না। কেন কেন সে পছন্দ করবে? তার চোখে একজন যে বৃদ্ধ, তার একটা আলাদা আলাদা রূপ, একজন যে শিশু, তার একটা আলাদা রূপ, একজন যে আহ অত্যাচারী, তার একটা আলাদা রূপ, একজন যে ধনী, তার একটা আলাদা রূপ। তার চোখে এই যে ভিন্নতা, এই যে প্রভেদ গুলো আছে, সে কি করে যে না, প্রত্যেকটা প্রভেদ অনুযায়ী যে যতটুকুর প্রাপ্য তার, সে ততটুকু পাবে। আমি কেন সমবন্টন করবো? একজন মানুষ সে সকাল থেকে সন্ধে অবধি খাটলো, সেও যেটুকু পাবে, আর একজন বাড়িতে বসে আছে কিচ্ছু করলো না, সেও ততটুকুই পাবে।
এই মতে শনি মহারাজ বিশ্বাসী নন, এবং তাকে এই কারণেই কর্মফল দাতা বলা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে যেটা হয়েছে যে শনি মহারাজকে ভয় করা হয় কেন, আমরা খুব সহজে বলে দিতে পারি যে না, শনি মহারাজকে ভয় করার কোনো কারণ নেই, কারণ তুমি যেই রকম কর্ম করবে তুমি তো সেরকম ফল পাবে। কিন্তু আমরা এই যে বর্তমান সময়ে আমরা যে কলিযুগে বাস করছি, এবং আমাদের যে লাইফস্টাইল, হুম, তো সেই লাইফস্টাইলে আমরা কিন্তু কেউই বলতে পারবো না যে আমার প্রত্যেকটা কর্ম সঠিক। আমি যদি নিজেও মানসিক ভাবে এটা যাই যে আমি সঠিক কর্ম করব, কিন্তু পারিপার্শ্বিকতা আমাকে বাধ্য করে কিছু না কিছু বেঠিক করতেই। কিন্তু আমার সাপেক্ষে আমি ভাবলাম যে আমি হচ্ছে এই বেঠিক কর্মটা করে ফেলেছি, কিন্তু এটা আমি করতে চাইনি। আমি তো এই চাপে পড়েছিলাম, আমাকে এই প্রেশার দেওয়া হয়েছিল, আমি এটা না করলে আমি কি করতাম, এইগুলো তো আমার সাপেক্ষবাদ। কিন্তু সেটা কিন্তু শনি মহারাজ দেখবেন না। তিনি কি দেখবেন, আপনি সঠিক করেছেন কি আপনি বেঠিক করেছেন। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প দিই, এই গল্পগুলোর জন্য না সারা জীবন এই টপিকগুলো মনে থেকে যাবে, যে কিভাবে কর্মের বিচারটা কত সূক্ষ্মভাবে হয়। একজন আহ খুব সাধু বা একজন খুব সন্ত মানুষ ছিলেন। তিনি ভীষণ সারা জীবন সাত্বিক কর্ম করে গেছেন, ভগবানের নাম গান করে গেছেন, তিনি কখনোই কোনো রকম পার্থিব কুকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেননি। তো একদিন উনি গিয়েছেন একটা মন্দির মন্দির দর্শনে, ভগবান দর্শনে তিনি গেছেন। তো শীতের কাল, ভীষণ ঠান্ডা পড়েছে। তো উনি যখন বাইরে বেরোচ্ছেন, দেখছেন যে সিঁড়িতে একজন আহ ভিখারি, সে ঠান্ডায় কাঁপছে, খুব ঠান্ডা পড়েছে, এবং তার কাছে সে ভিক্ষা প্রার্থনা করেছে যে আমায় কিছু পয়সা তুমি দাও, আমি এই দিয়ে একটা কম্বল কিনবো। তাহলে এই যে উদ্দেশ্যটা, একজন মানুষ সে হচ্ছে ঠান্ডায় কষ্ট পাচ্ছে, সে কাঁপছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে, সে কি করলো, সে একটা কম্বল কিনবার জন্য কিছু অর্থ তাকে প্রদান করলো। দেওয়ার পরে ঘটনাটা ওই পর্যন্ত শেষ। এবং তারপর কাল অনুসারে ওই যে সাত্ত্বিক মানুষ, যে সাধু সন্ত ছিলেন, তার হচ্ছে মৃত্যু হলো। এবং মৃত্যুর পর যখন তার হচ্ছে বিচার হয়, সেই বিচারে কি দেখা যাচ্ছে যে সে একটা ভীষণ রকম পাপের অধিকারী হয়ে বসে আছে, এই জন্মেই সেই জন্মের পাপের একটা অধিকারী। কিন্তু তার স্মৃতিতে কখনো এমন কোনো কর্ম সে করেনি যে কর্মটায় এইরকম পাপের একটা ভাগীদার সে হতে পারে। তো সে তখন ঈশ্বরের কাছে প্রশ্ন করছে যে আমি তো সারা জীবন একদম সাত্ত্বিক ভাবে থেকেছি, আমি কোনো রকম অন্যায় কর্ম করিনি, তাহলে আমি এতটা পাপের অধিকারী কি করে হলাম। তখন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে ওই যে শীতের রাতে একজন মানুষকে তিনি অর্থদান করেছিলেন, উদ্দেশ্য কিন্তু ছিল যে সে একটা কম্বল কিনবে, অথচ সেই যে ব্যক্তি, সেই ব্যক্তি গিয়ে দাঁড়িয়েছিল হচ্ছে একজন ধীবর অর্থাৎ জেলে। সেই জেলে কি করেছিল, ওই টাকায় কিন্তু কম্বল কেনেনি, না কিনে কি করেছিল, একটা জাল, ফিশিং নেট, মাছ ধরার একটা জাল সে কিনেছিল। তার সাপেক্ষেও কিন্তু দেখুন সেটা কিন্তু সে ঠিকই করেছে, সে জীবিকা নির্বাহের জন্য একটা জাল কিনেছে। কিন্তু ওই জালে ধরা পড়েছে হাজার হাজার মাছ, এবং সেই মাছের মৃত্যুর কারণ ঘুরিয়ে পরোক্ষভাবে হলেও কিন্তু ওই সন্ত, ওই সাধু মানুষটি, কিন্তু তার উদ্দেশ্যটা কিন্তু খারাপ ছিল না। অথচ কর্মের ঘরে গিয়ে দেখা যাচ্ছে সেও কিন্তু পরোক্ষভাবে ওই পাপের ভাগীদার। সুতরাং শনিদেবের কাছে এই যে সূক্ষ্ম হিসাবটা, এটা কিন্তু ভীষণ কঠিন, যে কারণে আমরা শনিদেবকে ভয় পাই। কারণ আমরা হয়তো স্বাভাবিক দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে দেখতেই পাচ্ছি না যেটা আমাদের কোনো রকম অন্যায়, কোনো রকম ভুল, কিন্তু যদি কোনো রকম কর্মের ভুল হয়ে যায়, সেইখান থেকে কিন্তু শনি মহারাজের চোখে মানে ন্যূনতম কোনো ক্ষমা নেই। এবং আমরা যে প্রায়শই বলে থাকি যে উপরে আছে একজন দেখবেন, উপরে আছে একজন দেখবেন, এই উপরের মানুষটা কিন্তু মানে আর সেই রকম ভাবে কিন্তু শনি মহারাজ ছাড়া আর কেউ নেই। কারণ সে হচ্ছে প্রত্যেকটা কর্মের একদম সূক্ষ্মাণুসূক্ষ্ম ভাবে হিসেব রাখে, এবং এই হিসেবের থেকে কিন্তু কারোর মুক্তি নেই। এবং সেই হিসেব সাপেক্ষেই কিন্তু আমাদের এই জন্মান্তর বাদ, আমরা আগের জন্মে কি করেছিলাম সেই সাপেক্ষে আমাদের এই জন্ম, এবং এই জন্মের কর্ম ইত্যাদির দ্বারা কিন্তু আমাদের পরবর্তী জন্ম ইত্যাদিরা পরপর পরপর কিন্তু চক্রবৎ পরিবর্তন দেয়। তো এই গেল হচ্ছে কর্মফল হিসাবে শনিদেবের একটা ভূমিকা আছে। শনিদেব এইটা একটু লিখে নিন, যে সূর্য থেকে শনির যে দূরত্ব সেটা আছে 88,6,00,000 মাইল দূরে। ম্যাম, আগের দিন না শুক্রের দূরত্বটা না বলা হয়নি।
আচ্ছা আমি বলে বলি। 88,06,00,000 দূরে। আর শনিদেবের 9খানা চাঁদ বা উপগ্রহ বা স্যাটেলাইট যেটাই লিখবেন। এবং শনির যে প্ল্যানেট শনি, শনির সে হচ্ছে বৃহস্পতির থেকে ছোট একটি গ্রহ, কিন্তু ওজন তার আবার পৃথিবীর থেকে কম। শনির উপগ্রহ সংখ্যা 9। ম্যাম বৃহস্পতির থেকে ছোট গ্রহ? বৃহস্পতি সব থেকে বড়, তার থেকে ছোট, কিন্তু পৃথিবীর থেকে আবার ওজন কম শনির। ম্যাম, হুম। আপনি যে কথাটা বলছিলেন না শনির জাতক জাতিকা বা মঙ্গলের জাতক জাতিকা, এই জাতক জাতিকা বলতে মানে মানে কিসের রেসপেক্টে? লগ্ন। মানে ধরো তোমার কুম্ভ লগ্ন হলো বা মকর লগ্ন, তাহলে প্রথমেই তোমার উপর যেটা প্রভাব পড়বে সেটা হচ্ছে তুমি কোন গ্রহের অধীনে জন্ম। জাতক হ্যাঁ, এটা তো থাকলো, এছাড়াও যদি কিনা আরো আমরা যখন ডিটেলসে যাব, যে এই গ্রহ তুমি লগ্ন যদি নাও পাও, তবুও যদি তোমার লগ্নে দৃষ্টি থাকে বা কোনো রকম কানেকশন পায় যেখানে শনি কানেক্টেড করে বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু প্রভাবিত হওয়া যায়। তবে প্রথম সূত্রটা হচ্ছে লগ্ন। ঠিক আছে। লগ্ন। হ্যাঁ। ম্যাম তাহলে রাশি? রাশিটা হচ্ছে মন। তুমি গোটা তুমিটাকে তুমি ধরো তুমি হচ্ছে একজন ব্যক্তি, এবং তোমার টোটালটা হচ্ছে তোমার লগ্ন। হুম। আর তোমার মন বা তোমার মানসিকতা সেটা হচ্ছে তোমার রাশি। এগুলো আমরা প্রথম দিনে পড়িয়েছি। আর লগ্নটা এখন আমরা আসিনি, আমরা আরো 2-4টে ক্লাস পরে লগ্নে যাব, তখন আমাদের আরো ডিটেলস আলোচনা হবে এটা নিয়ে। রাশি হচ্ছে মানসিকতা, যেখানে তোমার যে রাশিতে তোমার চন্দ্র বসে থাকবে সেটাই হচ্ছে তোমার রাশি। এবার আমরা কারকত্বগুলো লিখে নিই, যে মনের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো শনি মহারাজের মধ্যে জন্য হয়। সেটা হচ্ছে নৈরাশ্য, দুঃখ, হতাশা, একাকিত্ব, যন্ত্রণাবোধ, পীড়া, কর্তব্য পরায়ণতা, অনেক পরিশ্রম করার ক্ষমতা বা লেগে থাকা বা হাল না ছেড়ে দেওয়া পরিশ্রমের ক্ষেত্রে, যন্ত্রণাবোধ, নিয়মানুবর্তিতা। পীড়া। পীড়ার পর কি বললেন ম্যাম? তো ভুলে গেছি কি বলেছিলাম। পীড়া, আচ্ছা বলি। দুঃখ, নৈরাশ্য, দুঃখ, হতাশা, একাকিত্ব, যন্ত্রণাবোধ, পীড়া। হ্যাঁ, কর্তব্যবোধ। কর্তব্যবোধ, নিয়মানুবর্তিতা, মানে সঠিক সময় সঠিক কাজ। এইগুলো কি ম্যাম? এগুলো শনির কারকত্ব, মানে তোমার মনের মধ্যে এগুলো তো হয়, যে কোনো সময় তোমার মন ভালো নেই, তোমার একা থাকতে ভালো লাগছে, তোমার ভীষণ দুঃখ হচ্ছে, তোমার খুব কষ্ট হচ্ছে, এই যে অনুভবগুলো, সেগুলো হচ্ছে শনির কারণে হয়। ধরো এমন আমরা জেনেছি না যে আহ, আহ, চন্দ্র সে হচ্ছে মনের কারক। তো চন্দ্রের রাশি কি? কর্কট। তো যখন আমরা এরপরে ট্রানজিট শিখবো, আগে একদিন কেটা নিয়ে বলেছিলাম যে প্রত্যেকটা গ্রহ তো সে নিজের কক্ষের চারিপাশে আবার ঘুরছে আমাদের রাশিচক্রের উপর দিয়ে। তো যেদিন কর্কটের উপর শনি আসবে বা চন্দ্র গিয়ে শনির ঘরে থাকবে, এই যে প্যাসেজটা, এই সময় কিন্তু মানে ধরো শনি এবং চন্দ্রর যেদিন কানেকশন তৈরি হলো, সেদিন কিন্তু প্রত্যেকটা মানুষেরই কম বেশি মানসিক সমস্যা থাকবে। এবং চন্দ্র আমরা জেনেছি মেষ লগ্ন সাপেক্ষে চন্দ্র হচ্ছে 4 নম্বর ঘর। তো সেই ভাবে আমরা এখনো পৌঁছইনি। যাই হোক, মনের মনের মধ্যে এই যে দুঃখ, যন্ত্রণা, পীড়া, মানসিক কষ্ট, একাকিত্ব, হতাশা, এই যে ফিলিং গুলো, এই ফিলিং গুলোর কারণ হচ্ছে শনি মহারাজ। ক্লিয়ার? ম্যাম, আর একটা প্রশ্ন, মানে ধরুন এই যে আপনি বলছেন নৈরাশ্য, দুঃখ, হতাশা বা প্রতিটা গ্রহের যে কারকত্ব দিচ্ছেন, এই কারকত্বটা মানে আহ, কি এই লগ্নের মানুষ হলে এদের ওপর বেশি হবে নাকি? সবার উপরে, পৃথিবীর যত মানুষ আছে সবার উপরে। মানে তোমার মানে ধরো, এটা কিসের বেসিস হবে, মানে শনি প্রভাব খারাপ থাকলে পড়তে পারে যখনই নাকি? যখনই কোনো মানুষের মধ্যে এই যে বৈশিষ্ট্যগুলো তুমি দেখতে পাচ্ছ, একটা মানুষ হুম, সারাদিন মন খারাপ থাকে না, সারা বছর মন খারাপ থাকে না, তথাপি না। দেখবে যে কোনো মানুষের এগুলো হচ্ছে। এই যে হুম, যেগুলো আমি বললাম, একটা মানুষ দেখবে, তোমরা একটা বন্ধুর গ্রুপ আছো, সেই বন্ধুর হুম, গ্রুপের মধ্যে আমি যে কারকত্বগুলো এখনো পর্যন্ত বলে এসছি, প্রত্যেকটা গ্রহের এক একটা করে মানুষ পাবে। হুম। তো হুম, কিছু কিছু মানুষ দেখবে
যে ওরা হচ্ছে, তোমরা হুল্লোড় করছো করছো কিন্তু ও ওই একা থাকতে ভালোবাসে, ও হুল্লোড় করতে ভালোবাসে না, ওর যেমন কিসের একটা ডিপ্রেশন, সারাক্ষণ একটা মন মরা ভাব, এরকম যদি যে মানুষগুলো, সেই হুম। মানুষগুলোর উপর কিন্তু শনি মহারাজের প্রভাব। এবার এই মানুষটা কি 365 দিন এরকম থাকবে? না, হয়তো হুম। যখন যখন তুমি তুমি ধরো তুমি নিজে একটা মানুষ যে হচ্ছে খুব হুল্লোড় পছন্দ করো, বা তুমি সবাইকে সবার সাথে মিশে থাকো, বা তুমি ম্যানেজ করে চলো, কিন্তু তোমার যখন এই ধরনের টেন্ডেন্সি তৈরি হচ্ছে, সেই দিন সেই মুহূর্তে তোমার উপর শনিদেবের প্রভাব থাকবে। আচ্ছা, সেই দিন মানে ম্যাডাম গ্রহগত ভাবে কানেকশন বা ট্রানজিটের হ্যাঁ, কানেকশনের একদম কারণে এটা হবে। সেই দিন যেদিন তোমার ভীষণ ওরকম হচ্ছে, মন খারাপ, অথচ তোমার মা বকেনি, বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়নি, বসের কাছ থেকে ঝাড় খাওনি, অথচ তোমার ভীষণ মন খারাপ, সেদিন যদি ছানবিন করে দেখা যায়, তাহলে দেখা যাবে যে তোমার যে লগ্ন চার্ট, সেই লগ্ন চার্টে শনি এবং চন্দ্র সে কানেকশন করে বসে আছে কোনো না কোনো ভাবে। হ্যাঁ, আমি ম্যাডাম যদি এরকম একটা কথা বলতে পারি যে একটু বলে নি, যে হুম, ধরুন বুধ বুধ মানে হচ্ছে বালক সুলভ একটা আচরণ থাকবে। আর যদি শনির একজন জাতক জাতিকা হয়, সে কি নিয়মানুবর্তিতাটাকেই ফলো করবে, এরকম জাতক জাতিকা হবে, এইটা কি বলা যায় মানে হ্যাঁ লগ্ন হ্যাঁ যদি হ্যাঁ হয়? হ্যাঁ, একদম একদম। একটা মানুষ, একটা ছোট বাচ্চা, ধরো বুধের কারকত্ব দিয়ে তুমি যখন প্রশ্ন করলে, 8টা বাচ্চা থাকলো, হুম। 5টা বাচ্চা থাকলো, প্রত্যেকটা তো শিশু, কিন্তু হুম। সেই শিশুগুলোর মধ্যেও তো বৈশিষ্ট্য আলাদা। কোনো হুম। হুম। বাচ্চা সে নিয়মের ধারে কাছে যায় না, আর কোনো বাচ্চা সে সুন্দর করে টিফিন বক্স খোলে, সুন্দর করে গুছিয়ে আবার মুছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে, আর তার প্রত্যেকটা পেন্সিল সুন্দর করে শার্প করা থাকে, সে কিচ্ছু হারায় না, গুছিয়ে নিয়ে যায়, গুছিয়ে নিয়ে চলে আসে, তার মধ্যে একটা পারফেকশন সবসময়। এই পারফেকশনের মধ্যে আবার শুক্রেরও একটা প্রভাব থাকে, কিন্তু সে নিয়ম ফলো করে। যে বাচ্চাটা নিয়ম ফলো করে, বাচ্চা মানেই আমি বুঝ, কিন্তু যার মধ্যে নিয়মানুবর্তিতা থাকবে, সে হচ্ছে এই শনির দ্বারা প্রভাবিত। শনি দ্বারা বলা যেতে পারে। আমি তাহলে আপনাকে দেখে এইভাবে আইডেন্টিফাইটা করবো। একদম। তোমার চারপাশে এই যে শিখছো না, তুমি হুম। চারিপাশে জ্যোতিষ পাবে, মানে মজাটা ওখানেই, যে জ্যোতিষ হচ্ছে আমাদের জীবনের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে কানেক্টেড। তুমি যখন ট্রেনে যাবে, ট্রেনের মধ্যে যখন তুমি প্যাসেঞ্জার করছো, তখন দেখবে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের কথা। কেউ এসে বলবে যে আহারে বেচাটা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, ওকে একটু বসতে দাও। তার মানে তুমি তার মধ্যে স্নেহ দেখতে পাচ্ছ, তাই তো? সেই মানুষটা চন্দ্রের স্নেহের প্রভাব। কারক, সে চন্দ্র। হুম। আর কিছু কিছু মানুষ দেখবে ধাক্কা দিয়ে ঢুকে যাচ্ছে, এই সরুন তো সরুন তো, ফাঁকা দিন তো, জায়গা দিন তো, সে একেবারে ধাক্কা মাক্কা দিয়ে চলে যাচ্ছে, গিয়ে সে তার জায়গা বানিয়ে নিচ্ছে, এটাকে সে হচ্ছে মঙ্গল। হুম। আবার সে আহ আবার কিছু মানুষ দেখবে, সে ঢুকতে না ঢুকতে বিভিন্ন রকম জ্ঞান দেওয়া শুরু করেছে, আমরা চারজনই যাই, এটা জানেন না ওটা জানেন না, এই বৃহস্পতির জ্ঞানের কারক জাতকা। সে বৃহস্পতি। হ্যাঁ। আবার ভূতও আপনি হতে পারে ম্যাডাম এরকম এটা। আপনি বলুন, ম্যাডাম এরকম ভূতও টপিক হতে আমরা পারে। আইডেন্টিফাই করতে পারি নাকি? হ্যাঁ, একদম, এই কারকত্বটাই হচ্ছে সেই জিনিস যা দিয়ে আমরা আমাদের চারিপাশে প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করবো। তোমার বাড়িতে 4জন মানুষ আছে, 4জন মানুষের হুম। 4 রকম বৈশিষ্ট্য, এবং তুমি রিলেট করতে পারবে যে এই মানুষটার মধ্যে কার বেশি কারকত্বটা রয়েছে। হুম। এই আচ্ছা, ম্যাডাম ধরুন না। একটা মানুষের ওপর মিশ্র বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তো থাকতে পারে, মানে বিভিন্ন একদমই, গ্রহের। মানুষ মানেই তো বৈশিষ্ট্য, মিশ্র বৈশিষ্ট্যের মানুষ, কিন্তু তার মধ্যেও কিন্তু কোনো না কোনো একটা প্রভাব প্রকটিত থাকবেই। তুমি মানে সেই প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাডাম লগ্নটাকেই কি আমরা মেন হ্যাঁ, ফলো করব? লগ্নটাকে, লগ্নটা ম্যাম, এবং আরো তার একটা বিষয়, যে ওই যেটা হচ্ছে ধরুন আমাদের ওই নাম্বারিং, 23 যদি হয় 5, বা 16 যদি হয় 7, এইটাও একটা দিয়ে কি আমি হ্যাঁ, গ্রহটাকে যখন মানে আমরা যেদিন আমরা নিউমারোলজির ক্লাসটা পাবো, ওটা হ্যাঁ, স্যার হ্যাঁ, করাবেন, তখন আমরা যে এই যে দেখেছি না যে 2 5 সংখ্যা, এগুলো হ্যাঁ, আবার হ্যাঁ, নিউমারোলজি অনুযায়ী আলাদা আলাদা হিসাব আছে, সেদিন তোমরা হ্যাঁ, ওটা করতে পারবে। তবে তুমি যেটা তো ওটা থেকে মিল আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওর যে হ্যাঁ, ওর যে একটা গড়, তোমার জন্ম দিনের হিসাবে আমরা একটা হিসাব করেছিলাম না, যে জন্মদিন, জন্ম সাল এবং জন্ম তারিখ মিশিয়ে আমরা একটা টোটাল যে সংখ্যাটা পাচ্ছি। ধরো তুমি হুম, সাপোজ তুমি আম, সোমবার দিন জন্মেছো, তাহলে আমরা সোমবারটা জানি হচ্ছে চন্দ্রের বার। হুম। এবং তোমার হুম। ডেট অফ বার্থ কানেকশন সমস্ত কিছু আহ, যোগ বা বিয়োগ করে আমরা পেলাম হচ্ছে দুই কি সংখ্যা। লেগেছিল রায়নায়? জলের মতো কি সব লেগে আছে? তো সেই ক্ষেত্রে 2 সংখ্যা যখন আমরা পাচ্ছি, তার মানে তোমার উপরে চন্দ্রের প্রভাব কিছু না কিছু অবশ্যই থাকবে। যদি অবশ্যই থাকবে। জাতক নাও হও, তোমার যদি তোমার লগ্ন যদি কর্কট নাও হয়, তবুও কিন্তু চন্দ্রের কিছু না কিছু তাহলে প্রভাব থাকবে। হ্যাঁ, এইভাবে তো তাহলে মিক্সডই হয়ে যাচ্ছে, একটা মানুষ একটা মিক্সড মানুষ প্রভাব ঠিক, দ্বারাই প্রভাবিত। একটা মানুষ অবশ্যই হ্যাঁ। মিক্স, তারপরে গিয়েও প্রত্যেকটা হুম। মানুষের উপরে কিছু না কিছু গ্রহের একটু বেশি প্রভাব। হুম। এই বেশি প্রভাবটাই আমাদের খুঁজে পেতে হবে। আমরা ম্যাডাম প্রত্যেক দুঃখ বিলাসিতার কি হবে? দুঃখ বিলাসিতা ওটাও কি শনিই হবে? হ্যাঁ, দুঃখ দুঃখ সব সমস্ত দুঃখের কারক হচ্ছে শনি। ঠিক আছে। আচ্ছা ম্যাম, এটার সঙ্গে কি ম্যাম চন্দ্রও বলছি, একসঙ্গে ম্যাম থাকবে না শুধু হ্যাঁ, শনি? একজন একজন করে বলুন প্লিজ। হ্যাঁ ম্যাম বলছি যে একটা ধরুন কোশ্চেন আপনি করবো, যেমন শিখিয়েছিলেন যে কোনো ঘরে নিচে একটা কোশ্চেন শনি করবো।
হ্যালো হ্যাঁ ম্যাম, শুনতে হ্যাঁ। পাচ্ছেন? এই 9টা বাজতে গেল, কোশ্চেন শেষ আমার, আর বাকিগুলো শেষ হবে না। আজকে আমরা রাহু কেতু কমপ্লিট ম্যাম করবো। এইটা খালি একটু হ্যাঁ, বলে দিন না, বলুন বলুন। হ্যাঁ এইটা কি শুধু শনি না এটা শনি আর চন্দ্রের? হ্যাঁ, শনি চন্দ্র তো মন যখনই খারাপ হবে, মনের কারক তো শনি। আপনি হুম যখন কাজের ক্ষেত্রে লেট করবেন তখন হুম। আপনার তখন শনি। এবার বিভিন্ন গ্রহের সঙ্গে শনি একা কাজ করছে না অন্যেরাও তার সঙ্গে যোগদান করছে, এগুলো আপনারা রিলেট করতে পারবেন যখন কারকত্বগুলো পুরো জলবৎ তরলং হয়ে যাবে। এই যে প্রশ্নগুলো আসছে মনে, এই প্রশ্নের থেকেই উত্তরও আপনারা খুঁজে পাবেন। হুম। আমরা বলেছিলাম না কনফিউজ করে দেবো আপনাদের, আপনারা তার থেকে ছানবিন করে বার করবেন। এই যে প্রচেষ্টা, এটাই একদম সঠিক ওয়ে, যে আমরা খুঁজছি এটা কি তাই ওটা কি তাই, এবং হ্যাঁ একদমই এটাই সঠিক পথ, এভাবেই আমাদের এগোতে হবে। ঠিক আছে, এবার কারো একটা কথা আর কথা বলো না প্লিজ, এবার না, লেখো। ক্লাস শেষ করতে পারবো না। হ্যাঁ বলুন। এর রাহু আছে কেতু আছে দুটো, আমাদেরকে এখন আজকের দিনে আমরা কারকত্ব শেষ করব, আমরা নেক্সট দিন থেকে ভাবে ঢুকবো। ঠিক আছে, তো প্রশ্ন যা যা আছে সব লিখে রাখুন, গ্রুপে আলোচনা হবে, যথেষ্ট সময় আছে, 1 সপ্তাহ ধরে আলোচনা করবো, কেমন? আচ্ছা, হুম। এবার লিখুন যে শনি ওই হচ্ছে পোকা। ড্রাইনেসের কারণ। শুষ্কতা, শুষ্কতার কারক হচ্ছে শনি, তাই জন্য শনিকে প্ল্যানেট অফ ড্রাইনেসও বলা হয়। এবার শনির প্ল্যানেট অফ প্ল্যানেট অফ ড্রাইনেস, শুষ্কতার কারণ ড্রাইভিং। গ্রহ হচ্ছে শনি। আচ্ছা, দাঁত এবং হাড়ের কারক গ্রহ হচ্ছে শনি। কিসের? টিথ, দাঁত এবং হাড়ের কারক গ্রহ হচ্ছে শনি। আচ্ছা, সবার স্পিকার অফ করে রাখুন প্লিজ, ইকো হচ্ছে, বাচ্চার শব্দ শোনা যাচ্ছে এবং এটা ডিস্টার্বিং। আচ্ছা, তো এবার শনির যে রোগগুলো শনি সাধারণত দিয়ে থাকে সেগুলো হচ্ছে, যে যে জয়েন্ট পেইন গুলো আমাদের হয়, হাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, এবং দাঁতের রোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি। রক্ত চলাচলের যে সমস্যা হয় সেটাও শনির কারণেই হয়ে থাকে। অনেক সময় নিউমোনিয়ার কারণও শনির কারণে হয়। স্মল পক্স, ইউরিক অ্যাসিড, এগুলোও শনির কারণেই হয়। আচ্ছা, খাবারের মধ্যে লিখুন কালো ডাল, বা যেগুলো কলাইয়ের ডাল বলি, সেই কালো ডাল, ডুমুর, কালো জাম। কি বললেন ম্যাডাম? কোনটা? ম্যাডাম চলাচলের সমস্যা। রক্ত চলাচল, রক্ত যে চলাচল হ্যাঁ, করছে। তারপরে ম্যাডাম স্মল পক্সের আগে নিউমোনিয়াও অনেক সময় শরীর কারণে হয়, প্লাস স্মল পক্স, ইউরিক অ্যাসিড, এগুলোও হয়। ইউরিক অ্যাসিড। ঠিক আছে ম্যাডাম। এবার খাবারের নামগুলো লিখে নিন, কি কি খাবার শনি ইন্ডিকেট করছে, সেগুলো হচ্ছে কালো জিরে, কালো মরিচ মানে গোলমরিচ, ডুমুর, কালো ডাল যেটাকে কলাইয়ের ডাল বলা হয়, কালো জাম, এবং যে সকল মিষ্টিগুলোর মধ্যে এই কালোর প্রভাব থাকবে, মিষ্টি কালো জাম যেটাকে পান্তুয়া বলে, সেটাও হচ্ছে শনির কারকত্বের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে সীসা, কেরোসিন তেল, পেট্রোল, কয়লা, লোহা, এগুলোকে হচ্ছে শনিদেব নির্দেশ করেন। এরপর আমরা ম্যাম এই কথাটা আর একবার বলুন, লাস্ট যেটা বললেন। ম্যাম সীসা আর একটু বলবেন? সীসা, কেরোসিন তেল, পেট্রোল, লোহা, কয়লা, শুকনো কাঠ, এগুলোকে শনিদেব হচ্ছে নির্দেশ করেন, মানে এই জিনিসগুলো শনিদেবের জিনিস। হলো?
এবার আমরা আলোচনা করব রাহুকে। তো তার জন্য আগে আমি একটা টুক করে স্ক্রিন শেয়ার করে নিই। স্ক্রিন শেয়ার করেছি, শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো এই রাহু কেতু আগে বুঝতে গেলে যেটা আমরা বুঝবো যে পৌরাণিক কাহিনী অনুযায়ী রাহু কেতুর তো একটা গল্প আমরা সবাই মিলেই জানি। যে প্রথম কি হয়েছিল, যে যখন কিনা সমুদ্র মন্থন হচ্ছিল, তখন একজন অসুর সেই ছদ্মবেশে কি করে, দেবতাদের সঙ্গে মিশে গিয়ে অমৃত চুরি করে বা অমৃত পান করে। এবং সেই খবরটা চন্দ্র সে গিয়ে ভগবান বিষ্ণুকে জানায়। এবং তখন ভগবান বিষ্ণু কি করেন, তার সুদর্শন চক্র দিয়ে ওই অসুরের গলাটা কেটে দেয়। কিন্তু যেহেতু সে ততক্ষণে অমৃত প্রাপ্ত হয়ে গেছে, সুতরাং সে তখন অমর। সে অমর তো হলো, কিন্তু যেহেতু তার গলাটা কাটা হয়ে গেল, সেই কারণে সে দ্বিখণ্ডিতও হয়ে গেল, মানে দুটো ভাগে ভাগ হয়ে গেল। এই মস্তকের ভাগটা হচ্ছে রাহু, এবং গলার থেকে নিচের যে পার্টটা সেটা হচ্ছে কেতু। তো জ্যোতিষ বিচারে এই রাহু এবং কেতু এদের এই গল্পটার মাধ্যমে একটা জ্যোতিষিক রূপক আমি বলতে পারবো, যে রূপক দেয়া হলো। সেটা কি, যে না, আম, আমাদের যে দেহ তার দুটো আহ, ভাগ আছে। একটা হচ্ছে অন্তর্দেহ এবং একটা হচ্ছে বহির্দেহ। এই অন্তর্দেহ হচ্ছে দেবতার বাস, অন্তর্দেহে আমাদের দেবতার বাস থাকে। আর আমাদের বাইরের যে অংশটা, আমাদের যে বহির্দেহ, সেই অংশটা অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই অংশটা জুড়ে থাকে সরাসরি ভাবে আমাদের এই যে স্থূল জগৎ, সেই স্থূল জগতের কামনা বাসনার সাথে। এবং এই কামনা বাসনার যখনই একটা অনিয়ন্ত্রিত রূপ তৈরি হয়ে যায়, তখনই সেটাকে কিন্তু অসুর বলা হয়। এবং এই রাহু সে দেবতাদের সঙ্গে থাকে বটে, কিন্তু সে কিন্তু আসলেই একজন অসুর। এবার এই যে রাহু এবং কেতু, সেই রাহু কেতুকে জ্যোতিষ মানলেও আকাশ বিজ্ঞানীরা কিন্তু তার অস্তিত্ব স্বীকার করে না। তো এই কি হিসাবে আমরা রাহু কেতুকে বুঝবো? এই যে আমার এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো সকলে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? শেয়ার হ্যাঁ করছি। ম্যাম, হ্যাঁ দেখা ম্যাডাম যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, এইটা ভালো করে বুঝুন। এই যে এই অংশটা ছোট্ট গোল, এটাকে আমি সূর্য হিসেবে দেখালাম। এই যে সূর্যকে যে কক্ষপথে পৃথিবী প্রদক্ষিণ করে, তাকে রবি মার্গ বলা হয়। হুম এই রবি মার্গের আহ, উপরে আবার পৃথিবীকে কেন্দ্র করে এই যে চন্দ্র, সে হচ্ছে প্রদক্ষিণ করছে। এই রবি মার্গ এবং এই যে চন্দ্রমার্গ, মানে রবির এই যে পৃথিবীর কক্ষপথ এবং এই যে চন্দ্রের কক্ষপথ, এই যে দুটো অংশ দেখুন, এইখানটাতে ছেদ করেছে এবং এখানটাতে ছেদ করেছে। এই যে দুটো ছেদ বিন্দু, এই দুটো ছেদ বিন্দুকে বলা হচ্ছে রাহু এবং কেতু। অর্থাৎ একটা সময় মনে করা হতো যে মঙ্গল এবং বৃহস্পতি এই দুটো গ্রহের মধ্যে, মানে আকাশে যথেষ্ট গ্যাপ রয়েছে। এবং মনে করা হতো যে ওখানে হয়তো কোনো সময় কোনো একটা গ্রহের অবস্থান ছিল, যেটা কিনা কোনো রকম ধূমকেতু বা অন্য কোনো গ্রহের ধাক্কায় এটা টুকরো টুকরো হয়ে এই ব্রহ্মাণ্ডে সেটা কোনো না কোনো ভাবে অবস্থান করছে। এবং আমাদের পৌরাণিক গল্পেও রাহু এবং কেতু তারাও কিন্তু এই যে এই রবি মার্গ এবং এই চন্দ্র মার্গের উপরে এই দ্বিখণ্ডিত হয়ে অবস্থান করছে। এবং এই যে উত্তর গোলার্ধ বা উত্তর দিকে হচ্ছে রাহুর অবস্থান, এবং দক্ষিণ দিকে হচ্ছে কিন্তু কেতুর অবস্থান। এটা গেল আমাদের বিজ্ঞানীদের মত বা আকাশ বিজ্ঞানীদের মত। এবার আমরা চলে আসি হচ্ছে, আমি এটা বন্ধ করি। এটুকু ক্লিয়ার তো, সবাই বুঝেছো? এই ছোট, ম্যাম এখানে কোন জায়গাটা রাহু আর কোন জায়গাটা কেতু? এই যে এই প্রথম একটা ধরে নিলাম, এটা এটা হচ্ছে টোটাল গোলার্ধ। এই এই উপরের দিকটা হচ্ছে রাহু এবং নিচের দিকটা হচ্ছে কেতু। এটা মস্তক এবং এটা হচ্ছে লেজের দিকটা। আর ম্যাম ওই যে আরেকটা যে দেখা যাচ্ছে, এটা তো আর্থ, এটা হচ্ছে মুন। আর ওইটা ওই ছোটটা একদম কি? ছোটটা মুন। যেটা, আচ্ছা, এইটা হচ্ছে না, সূর্য, এইটা সূর্য, হ্যাঁ ওইটা। সূর্য আচ্ছা এটা। সান। এটা পৃথিবী, আর এটা হচ্ছে চন্দ্র। এবার বুঝতে পারলেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এই যে কক্ষপথে এই সূর্যের মানে এই যে রবির মার্গ এবং এই যে চন্দ্রের মার্গ, এই দুটোর
এই দুটো মার্গ যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুকে রাহু এবং কেতু বলা হচ্ছে। ঠিক, বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমি শেয়ার হ্যাঁ, অফ করে দেবো। হ্যাঁ, ঠিক আচ্ছা। আছে ম্যাডাম। হুম। এইটা আপনারা সবাই খাতায় এঁকে রাখবেন, দরকার হলে এখনই এঁকে নিন। ছোট্ট করে একটা প্রথমে গোল এঁকে নিন, এবং গোলটাকে আর একটা গোল ক্রস করছে সেরকম এঁকে। হয়ে গেলে বলবেন, আমি শেয়ার অফ করে দেবো। ম্যাডাম বলছি যে এই ছেদ বিন্দুগুলোকে রাহু কেতু বলা হচ্ছে, কিন্তু এমনিতে তো বিজ্ঞানে আমরা পড়েছি যে সূর্য আর পৃথিবীর মাঝখানে চন্দ্র চলে এলে তখন গ্রহণ হয়, মানে তখন পৃথিবীর গ্রহণ বা গ্রহণটা আলাদা চন্দ্র জিনিস, গ্রহণ গ্রহণ আলাদা এরকম, জিনিস, গ্রহণটা মানে আলাদা জিনিস। ওটার সঙ্গে ওটার কোনো মিল নেই? না, ওটা আলাদা, গ্রহণটা আলাদা। গ্রহণটা হচ্ছে ছায়ার বিষয়। আর রাহু কেতু এটা হচ্ছে বিজ্ঞান মানে না, কিন্তু এই ছেদ বিন্দুকে আমরা জ্যোতিষের হিসাবে এই দুটো ছেদ বিন্দুকে আমরা হচ্ছে রাহু কেতুকে ধরছি, কিন্তু বিজ্ঞানের অস্তিত্বকে মানে না। ঠিক আছে? তো এইটা হয়ে গেল, আমি শেয়ারটা অফ করে দিলাম। হুম। আচ্ছা, তো এরপর যেটা আমরা বলবো, যে আমরা জানলাম যে রাহু হচ্ছে সে একজন অসুর, এবং তার মধ্যে আসরিক সমস্ত গুণ রয়েছে। তো রাহু, তাকে জানলাম যেহেতু তার গলা কাটা, সুতরাং আচ্ছা, বাকিরা কি আমায় দেখতে পাচ্ছ? স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেল। বাকিরা কি দেখতে পাচ্ছ দীপিকা ছাড়া? হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই রাহুকে, রাহুর মধ্যে সমস্ত রকম অসুরবৃত্তীয় বৈশিষ্ট্য থাকবে, এবং রাহুর যেহেতু গলা কাটা, তাকে বলা হয় অনিয়ন্ত্রিত বাসনার কারক। অর্থাৎ তার মধ্যে সবসময় হচ্ছে আরো চাই, আরো চাই, আরো চাই। তাকে যতই দেওয়া হোক না কেন, সে কিছুতেই সন্তুষ্ট না। তার মানে অনিয়ন্ত্রিত পিপাসা, অনিয়ন্ত্রিত খিদা, অনিয়ন্ত্রিত তার চাহিদা। হুম। এবং সেই কারণে আহ তার মধ্যে কোনো রকম সন্তুষ্টি, সে কখনোই সন্তুষ্ট থাকে না। এই কারণে রাহুকে কিন্তু বলা হয় যে অতৃপ্তির কারক। যত রকম অতৃপ্তি মানুষের জীবনে থাকে, সেই সমস্ত অতৃপ্তির কারক হচ্ছে রাহু। আমার এটা হলো না, আমি এটা পেলাম না, আমার আরো চাই, আমার এইটুকুতে হবে না, আমার একটা বাড়ি হলে দুটো বাড়ি চাই, দুটো বাড়ি হলে চারটে বাড়ি চাই। এই যে আহ ক্রমবর্ধমান চাহিদা, এবং যার কোনো নিয়ন্ত্রণ নেই, সেই সমস্ত নিয়ন্ত্রণহীন চাহিদার কারক হচ্ছে কিন্তু রাহু। রাহু, সে কিন্তু রাবণের মতন করে সমস্ত কিছু ভোগ করতে চায়। তার ভোগের কোনো শেষ নেই। মানে যতই সে ভোগ করুক না, তার মধ্যে কিন্তু এই ভোগের টেন্ডেন্সিটা এত, যে আহ, কারণ তো তার গলা কাটা, সে যেটাই গ্রহণ করুক, সে তো গলা থেকে সেটা বেরিয়ে চলে যাচ্ছে, সে তো সেই তৃপ্তির স্বাদটা পাচ্ছে না, যে আমি এটা পেয়েছি। এই পাওয়ার যে একটা, পাওয়ার যে তৃপ্তি, সেই তৃপ্তিটা কিন্তু রাহুর মধ্যে নেই। মানে এই জন্য দশ চারবাগ বাদদের, চারবাগদের কথা হচ্ছে না, ঋণং কৃত্য হিতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। অর্থাৎ কিনা যতদিন বাঁচবো ততদিন সুখে বাঁচবো, তাতে যদি আমাদেরকে ঋণ করেও ঘি খেতে হয়, আমরা সেটাই করব। তো ওই চারবাগদের মতদর্শনটাও কিন্তু রাহুর দ্বারাই নিয়ন্ত্রিত। মানে তাদের মধ্যে মতে হচ্ছে জীবন একটাই, এই জীবন আমরা আর পাবো না, আমরা আগে কি ছিলাম আমাদের মনে নেই, আমরা পরে কি হব আমাদের মনে থাকবে না। অতএব লেটস এনজয়, এনজয়। এবং সেই এনজয়ের কোনো মাথামুন্ডুর, মানে সেই এনজয়ের কোনো কন্ট্রোল নেই। যা ইচ্ছে করে যাওয়ার যে মানসিকতাটা, সেটা কিন্তু আহ এই রাহুর আর কি কারকত্বের মধ্যে পড়ে। আর রাহু সৌন্দর্যবোধ বোঝে না। সৌন্দর্যবোধ বলতে মানে, যেমন শুক্রের ক্ষেত্রে সৌন্দর্য মানে হচ্ছে একদম সূক্ষ্মতা, সৌন্দর্য মানে হচ্ছে অনুভব করার বিষয়, তাকে দেখার বিষয়। রাহুর কিন্তু সেই সৌন্দর্যবোধটা নেই। সে যা কিছু ঝা চকচকে, মানে যেখানেই চকচক করবে, যেখানেই বেশ মানে আকর্ষণীয় কালার থাকবে, মানে যা কিছু ঝা চকচকে সেইটার উপরেই কিন্তু রাহুর আকর্ষণ থাকবে। মানে ও যদি গান শোনে, সেই গানটা, সেই গান ওর পছন্দ হবে যেটা ভীষণ লাউডলি, ভীষণ উচ্চ স্বরে যে গান বাজবে, সেটাই হচ্ছে রাহুর পছন্দ। তার যদি কোনো পারফিউম পছন্দ হয়, সেই পারফিউম সেটা হবে যেটা কিনা ভীষণ উগ্র গন্ধ। মানে এই যত রকম উগ্রতার কারণ, যত রকম উচ্চতা, মানে মানে বিশৃঙ্খলতার কারক, সেই বিশৃঙ্খলতার কারক হচ্ছে কিন্তু এই রাহু। এবং
রাহু যেহেতু ইন্দ্রিয় সুখের কারক, মানে এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে সুখ প্রাপ্ত হই, এই যে সুখটা সরাসরি আমাদের এই স্থূল জগতের সঙ্গে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে কানেকশন হয়, এবং এই কারণেই রাহুর মধ্যে কিন্তু পরিবর্তনশীলতাটা ভীষণ, মানে তার কোনো কিছুই বেশি দিন ভালো লাগে না। যেহেতু ইন্দ্রিয় গ্রাহ্য সুখ, সেহেতু আজ যেটা ভালো লাগছে 2 মাস 4 মাস পর সেটা আর ভালো লাগছে না। তার জন্য তার আবার তখন নতুন কিছু চাই। এবং এই কারণেই কিন্তু ভ্রাম্যমান যে ভ্রমণ, অর্থাৎ উদ্দেশ্যহীন ভাবে যে ভ্রমণটা হয়, আহ সেই ভ্রমণের কারক কিন্তু রাহুকে ধরা হয়। আর যাদের কিনা কর্মস্থলেও, যাদের এই জবের ক্ষেত্রেও এই রাহুর কানেকশন থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্রম মানে বারবার কাজের ক্ষেত্রে পরিবর্তন, সেটাও কিন্তু এই রাহুর ক্ষেত্রেই দেখা যায়, মানে রাহু সেটার কারকত্ব। এবার এই ম্যাডাম, আমার বাসস্থান পরিবর্তনটা এটাও কি রাহুর জন্য? হুম, রাহু যেখানে থাকবে সেইখানের মধ্যে সে পরিবর্তন ঘটাবে। এবং সেখানে যে ভাবে থাকবে, সেই ভাবে এখন আসেনি বলে আমি ভাবের আলোচনাতে ঢুকলাম না। তবে মোটামুটি রাহু যেখানে থাকবে সেই ভাবের ম্যাডাম, তাহলে শুক্র আর রাহুর মধ্যে কি পার্থক্যটা? প্রচুর পার্থক্য। শুক্র মানে ও তো ইন্দ্রিয়গ্রাহ্য সুখ হচ্ছে শুক্র, আর এদিকে রাহু। একটা সুখ, একটা আনন্দ এবং একটা তীব্রতা, তিনটের পার্থক্য আছে। তুমি যখন সুখী হচ্ছ, সেই সুখের কারক হচ্ছে শুক্র। বৃহস্পতি। তিন শুক্র। আনন্দের হুম, কারক হচ্ছে বৃহস্পতি। এই আনন্দ, এই বৃহস্পতি। প্রত্যেকটা বাংলা শব্দের মধ্যে না সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, এটা একটু ফিল করার হুম বিষয়, হুম। বুঝতে হবে। মানে ইন্দ্রিয়াতীত যেটা। ইন্দ্রিয় গ্রাহ্য দিয়ে সুখ হলো, হ্যাঁ, কিন্তু সুখে তুমি পরিতৃপ্ত থাকলে না, এই সুখটাকে আরো হুম, চাই, আরো উগ্র ভাবে চাই, এই যত রকমের উগ্রতা, সেই উগ্রতাটা কিন্তু রাহুর কারকত্বের মধ্যে। শুধু সুখে হবে না, আমার হুম, প্রচন্ড সুখ চাই, বুঝতে পারলাম? যে প্রচন্ড হুম, হুম, হুম। সেই প্রচন্ডটা হচ্ছে রাহু। হুম। ম্যাডাম, হ্যাঁ। লাক্সারি লাইফ যেটা, সেটা শুক্র হবে না রাহু হবে? তো এইবার বলছি যে আমরা আগের দিন বৃহস্পতির ক্ষেত্রে একটা কথা বলেছিলাম যে গ্রোথের কারক হচ্ছে বৃহস্পতি, যেটা হুম। বৃদ্ধি ঘটায়, কিন্তু রাহুর বৃদ্ধি। বৃহস্পতির বৃদ্ধিটা ছিল কিন্তু স্লোলি স্লোলি। রাহু সেই বৃদ্ধির কারক গ্রহ, কিন্তু রাহুর বৃদ্ধিটা হচ্ছে রাতারাতি। হুম। এই যে লাক্সারি লাইফ বোঝাচ্ছ, লাক্সারি লাইফের হুম। কারক হচ্ছে শুক্র। কিন্তু যারা শুক্র। যারা রাতারাতি বড়লোক হয়ে গেল, এবং আজকে সে 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, কালকেই সে 4টে গাড়ি হুম, কিনবে, হুম, 3 তলা বাড়ি করবে, এবং সেই বাড়ির মধ্যে রং চং সব অদ্ভুত অদ্ভুত হুম, রকমের, মানে হুম, শুক্রের হুম, মধ্যে যে সৌন্দর্যটা থাকবে, নিখুঁত সৌন্দর্য, হুম, সেটা কিন্তু হুম। রাহুর ক্ষেত্রে থাকবে না। রাহুর মধ্যে ব্যাপক কালার, সে মানে উগ্রতা। দেখলে চোখ ঝলসে যাবে, এই যত রকম ঝলসানো হুম, জিনিসপত্র, হুম, সবই কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহুর। এবং সেই কারণে রাহুর মধ্যে কিন্তু তৃপ্তির অভাব, শুক্র কিন্তু তৃপ্ত হয়ে যায়, আমি সুখী, এই ফিলিংটা তার হুম, মধ্যে আছে। কিন্তু রাহুর ক্ষেত্রে সেই ফিলিংটা নেই। এবং আগে একদিনকে প্রেম সংক্রান্ত বিষয়ে বুঝিয়েছিলাম যে যত প্রকার প্রকৃত প্রেম, যে প্রেমের ফিলিংসটা, এই প্রকৃত প্রেম নিয়ে যেহেতু আমাদের ভবিষ্যতে যখন আমরা কাজ করব, প্রেম একটা বড় বিষয়, প্রচুর প্রেমিক প্রেমিকা আমাদের কাছে আসবে, এবং এই শুদ্ধ প্রেম বা প্রকৃত প্রেম সেটা কিন্তু শুক্রের কারকত্বের মধ্যে পড়ছে। কিন্তু যখনই ওই প্রেমটা লাস্ট হয়ে যাচ্ছে, মানে যেটা অবৈধ বলছি আমরা, যেটার মধ্যে হুম, জাস্ট এনজয়, যেটা এখন বর্তমান যে সময়টা চলছে, যে ফ্রেন্ডস উইথ বেনিফিট, এই 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 পার্টিকুলার লাইনটাই এখনকার বাচ্চারা ইউজ করে, যে ফ্রেন্ডস উইথ বেনিফিট, তাদের কাছে ওই আনন্দটাই সব, তাদের মধ্যে কোনো রকম এক্সপেকটেশন নেই, তাদের মধ্যে কমিটমেন্ট নেই, তাদের মধ্যে যা আছে সব ভোগ। আজ একজন হুম, পার্টনার থাকবে, কাল আর একজন পার্টনার থাকবে, এবং তা নিয়ে তাদের কোনো রিগ্রেটস নেই। এই যে হুম, অনিয়ন্ত্রিত জীবন এবং এই যে অনিয়ন্ত্রিত প্রেম, এই যে অবৈধ চারণ, এরও কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু, এটা কিন্তু শুক্র নয়। প্রেম রাহু। মানেই হচ্ছে আমি আজকে যার সঙ্গে প্রেমে পড়লাম, 2 মাস পরে আমার আর তার সঙ্গে প্রেম থাকছে না, 4 মাস পরে আমার একজন নতুন প্রেম, তার মানে প্রেম মানেই শুক্র নয়। এই যে প্রেমটা, এই প্রেমটা কিন্তু শুক্র, রাহু। এটা কিন্তু রাহু। রাহু। কারণ তার মধ্যে সবসময় একটা ওই টেন্ডেন্সি থাকবে যে আমি যেন কি পাচ্ছি না, আমি যা চেয়েছিলাম এই মানুষটা তা নয়। এর সঙ্গে যখন থাকবো তখন এই পার্টিকুলার 2-3টে জিনিস আমার ভালো লাগছে, এই ভালো লাগায় সে কিন্তু থেমে থাকতে পারবে না। সে কি করবে, সে কি পাচ্ছে না সেইটার প্রতি ধাবিত হবে, এবং সেটা সে খুঁজতে হুম। গিয়ে একে ছেড়ে তার কাছে যাবে। আচ্ছা ম্যাম, তাহলে হ্যাঁ কারোর ম্যাম। মধ্যে যদি মানে ভিনাস মানে শুক্র আর রাহু দুটোই স্ট্রং থাকে তাহলে কি হবে?
তাহলে শুক্রের শুক্রের যে কারকত্বগুলো আছে সেই কারকত্বগুলোকে রাহু বাড়িয়ে দেবে। ম্যাম ম্যাম কি রাহুর কাজ করবে? হচ্ছে বাড়িয়ে দেওয়া। হুম। শুক্রের ম্যাম যে বাড়ি একটা দেওয়া কথা মানে? বলবো। শুক্রের যে নিয়ন্ত্রণটা ছিল সেই নিয়ন্ত্রণটা আর থাকবে না। ম্যাম একটা কথা বলবো। হুম। হ্যাঁ, আপনি এক জায়গায় মানে কিছুদিন আগে একটা ক্লাসে পড়িয়েছিলেন যে রাহু মিথুন রাশিতে 20 থেকে 30 ডিগ্রির মধ্যে উচ্চস্থ হয়। কারোর যদি ছকে রাহু 20 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকলো না, কিন্তু মিথুন রাশিতে থাকলো, তাহলে কি তাকে কি বলবো? উচ্চস্থের ফল পাবেন কিন্তু একটু ভেঙে। হ্যাঁ। উচ্চস্থের ফল পাবেন কিন্তু প্রকট ভাবে নয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এবার হুম। তাহলে আমরা এবার এর কারকত্বগুলো লিখে ফেলি। সেটা হচ্ছে মনের মধ্যে রাহু কি কি তৈরি করে সেগুলো লিখুন। সমস্ত ইন্দ্রিয় গ্রাহ্য সুখের অনুভূতি সেটা রাহুর দ্বারা। ভোগের ইচ্ছে, অনিয়ন্ত্রিত কামনা বাসনা, স্বার্থপরতা, লজ্জাহীন, অশ্লীলতা, পৌশাচিক পৈশাচিক বা পশু মনোবৃত্তি মানে পশু মনোভাব, আচ্ছা। রিপুর অধীনে থাকা। অর্থাৎ আমরা যে ষড়রিপু গুলোকে জানি সেই ষড়রিপুর কোন রকম কন্ট্রোল থাকবে না, এটি রিপুর অধীন বলি। ম্যাডাম বুধেও তো আমরা পড়েছিলাম স্বার্থপরতা। ওই স্বার্থপরতাটা আলাদা। বুধ বুদ্ধি দিয়ে স্বার্থপর হয়, আর রাহু প্রচুর পরিমাণে খরচা করে। হুম। কিন্তু রাহু যেখানে দেখবে যে আহ এইখানে আমার কোনো লাভ নেই, সেখানে সে এক পয়সাও খরচা করবে না। আমি তোমাকে বলেছি আগের আগের দিন বলেছিলাম প্রত্যেকটা প্ল্যানেট যখন পড়বো প্রত্যেকটা কারকত্বের সঙ্গে কিছু না কিছু আমরা এর সঙ্গে ওর মিল পাবো। হুম। কিন্তু সেটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে ক্ষেত্রে আলাদা। ও যেমন শুধু নিজের ভালো বোঝে, বুঝে জাতক জাতিকারা সে আগে নিজের ভালো বোঝে। হুম। নিজের ভালোটা আগে সে বুঝে নেয়, তারপরে অন্যেরটা দেখে। আর রাহু কি করে, সে দেখে সে যেমন যেহেতু সে নিজের ভোগে সে বিশ্বাসী, সে নিজের ভোগটা দেখবে এবং যেখানে তার নিজের ভোগের কোনো রকম সম্ভাবনা নেই সেখানে সে কিন্তু কোনো রকম খরচা এক পয়সাও খরচা করবে না। আবার সে যদি দেখে যে আমার এখানে ভোগের সম্ভাবনা আছে সে কিন্তু প্রচুর পরিমাণে খরচা করবে। মানে যে ক্ষেত্রে আমরা দেখি একটা উদাহরণ আমি এখানে দিতে পারি, যে যখন কিনা কিছু মাতাল শ্রেণীর মানুষজন পার্টি করে। হুম। একটা কথা আছে না, মদের পয়সা ভূতে জোগায়। তখন দেখবেন একজন যদি বলে যে ভাই আমার কাছে পয়সা নেই আমি আজকে পার্টি জয়েন করবো না, আরেকজন বলছে আরে ভাই তুই আয় না, তোর কি লাগবে বল না আমি দিয়ে দিচ্ছি। এই যে দেওয়াটা এটা কিন্তু দান নয়, এটা সে দিচ্ছে কারণ সে ওইখানের যে এনজয়মেন্টটা সে তো ওটা ভোগ করতে যাচ্ছে এবং সে ওই ভোগের জন্যই ওই সময় ইনভেস্ট করবে। এটা কিন্তু কোনো রকম ভাবে ওই ইনভেস্টমেন্ট না যে তোকে আমি দিয়ে দিচ্ছি। হুম। এই যে ফিলিংটা এইটা কিন্তু রাহুল। ঠিক আছে। ঠিক ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা সবার ম্যাম, ইয়ে ষড়রিপুটা কি বললেন? ওটা আমি বুঝলাম না ম্যাম। ঋতু বলতে আমাদের আহ কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য, এই যে ছয়খানা রিপু আছে, যেই রিপুগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। মানে ক্রোধ মানে রাগ, কাম মানে তো জানেন সকলে। হুম। মোহ অর্থাৎ অ্যাটাচমেন্ট, লোভ গ্রিড, তারপরে মাৎসর্য মানে ঈর্ষা। হুম। এই যে জিনিসপত্রগুলো আমাদের সকলের মধ্যেই আছে, যেটাকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনটা সুন্দর হয়ে যায়। কিন্তু এই রাহুর কারণে আমরা কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ রাহু হচ্ছে সেগুলোকে অনিয়ন্ত্রিত করার জন্য আমাদেরকে ইন্সপায়ার করে। সেই কারণে রাহু এই রিপুর দ্বারা মানে বশীভূত হয়ে থাকে এবং মানুষকে বশে রাখার চেষ্টা করে এই রিপুকে আহ অনিয়ন্ত্রিত করে দিয়ে। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা এবার সমাজের মধ্যে কোন ম্যাম আরেকবার বলবেন কি কি বললেন? ইন্দ্রিয়গ্রাহ্য সুখ, অনিয়ন্ত্রিত কামনা বাসনা, স্বার্থপরতা, লজ্জাহীনতা, রিপুর অধীনে থাকা, স্বরূপী অনিয়ন্ত্রিত করে, আর কি বললেন ম্যাম? আর যেগুলো সেগুলো পরে খুব শুনে নি অভিযোগে। আমি কি কি বলেছি আমার এখন মনে নেই। মানে রিপুর অধীনে না থাকা, আর একটা বলেছিলেন রিপুর রিপুর অধীনে না থাকা। রিপুর অধীনে থাকা, না থাকলে তো সে কেতু হয়ে গেল। ও। হ্যাঁ থাকা। এগুলো ভিডিওর পরেগুলো তোমরা রিপিট গুলো লিখে নিও, কারণ কি আমাদের সময় শেষ হয়ে আসছে, 9:30 বাজতে গেল। হুম। এবার সমাজের মধ্যে রাহু কোন কোন মানুষগুলোকে ইন্ডিকেট করে সেগুলো একটু লিখে নেই। যেমন করে ভোগী ব্যক্তি, লোভী ব্যক্তি, পৈশাচিক ব্যক্তি, প্রস্টিটিউট, কুৎসিত, লম্পট,
এবং যে মানুষগুলো হচ্ছে কাঁচা মাংস কাটে, সেই মানুষগুলো। রাহুর ব্যক্তির মধ্যে তাদের কোকড়া চুল এবং বেশ বড় বড় চোখ, মানে লাল লাল বড় বড় চোখ দেখতে পাওয়া যায়। চিটিংবাজ, চোর, জোচ্চোর, অবৈধভাবে উপার্জন করছে যারা, ভণ্ড সাধু, মিথ্যাবাদী, মানে এই মিথ্যার কারক গ্রহ হচ্ছে রাহু। আমরা যখন যখন যেখানে যেখানে মিথ্যে কথা বলি, সেই মিথ্যে কথার কারক গ্রহ কিন্তু রাহু। এবং যারা রাহুর প্রভাবে প্রভাবিত থাকে তারা কিন্তু প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলে, ভীষণ মিথ্যে কথা বলে। তাই জন্য মিথ্যে কথার কারক গ্রহ হচ্ছে রাহু। ম্যাডাম, মিথ্যা বলতে একেবারেই না পারা, সেটা কি? ওই রকম কলিযুগে হয় না। তবে বৃহস্পতি। আচ্ছা, খাবারের মধ্যে লিখি যত রকমের নিষিদ্ধ খাবার আছে, যেমন কিনা ওই মদ, মাংস, যে কোনো রকমের নেশাদ্রব্য, ওই ধূমপান ইত্যাদি নিষিদ্ধ খাবার যা যা সবকিছু হচ্ছে রাহুর মধ্যে পড়ে। রাহু হচ্ছে ক্যান্সারের কারক, কেন কি সেই গ্রোথটাকে বাড়িয়ে দেয়। এছাড়াও প্রচন্ড মাথার যন্ত্রণার সমস্যা রাহুর জন্য হয়, বদহজম, গ্যাস অম্বলের প্রবণতা বাড়িয়ে দেয় রাহু, হঠাৎ মাথা ঘুরে যাওয়া, এটাও রাহুর জন্য হয়ে থাকে। এই আমি পুরো আপনাদেরকে টোটালি বলে গেলাম, এগুলো না আপনারা একটু ভাগ ভাগ করে লিখে নেবেন, যে এর মধ্যে প্রফেশনটাও রয়েছে, কোন কোন প্রফেশন রাহুর দ্বারা, যেগুলো বললাম, চোর, চিটিং বা অবৈধভাবে যারা টাকা কামাচ্ছে, এই যে আলাদা আলাদা ভাগগুলো, সেগুলো আপনারা একটু নিজেদের বোঝার স্বার্থে আলাদা আলাদা করে লিখে দেবেন। এরপরে আমরা আলোচনা করি হচ্ছে কেতু কে নিয়ে। এর তো নোটস গুলো আপনারা পেয়েছেন, নোটস গুলোতে ডিটেলস লেখা আছে, সেগুলো মুখস্থ করে নেবেন। আর বোঝার সুবিধার্থে ক্লাসটা ম্যাম, রাহু কেতু আর শনির নোটস ছিল না ওর মধ্যে? ছিল না? আচ্ছা, তাহলে দিয়ে দেওয়া হবে, আজকে চেষ্টা করবো শুধু দিতে। বৃহস্পতি পর্যন্ত ছিল। আচ্ছা, বাকি শুক্র, শনি। ম্যাডাম ছিল। হ্যাঁ, হ্যাঁ ছিল ম্যাডাম, ছিল ছিল তো। ছিল ছিল। ছিল ছিল আচ্ছা আচ্ছা, ছিল প্লিজ যাদের ছিল। কাছে ছিল তারা তাহলে একটু গ্রুপে ওটা একটু শেয়ার করে দেবেন, হ্যাঁ, যারা হ্যাঁ, পায়নি তারা পেয়ে যাবে। ঠিক এই আছে? তোমরা একটু শেয়ার করে দিও না। হুম। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা চলে আসি কেতুর প্রসঙ্গে। গোপনীয়তা এবং বিচ্ছেদের কারক গ্রহ হচ্ছে কেতু। কেতু মানে হচ্ছে একদম ফুল স্টপ বা বিরতি। কেতুর সম্পর্কে কেতু এতই রহস্যময় একটা গ্রহ যে কেতুর সম্পর্কে সম্যক ধারণা দেওয়াটা একটা ইম্পসিবল ব্যাপার। কেতু ম্যাম, এমন, আরেকবার সেন্টেন্সটা বলুন না ম্যাম। কি কোন সেন্টেন্সটা? গোপনীয়তা মানে গোপনীয়তা এবং বিচ্ছেদের কারক গ্রহ হচ্ছে কেতু। কেতু মানে হচ্ছে বিরতি বা ফুল স্টপ। মানে এই যে আমাদের ব্যবহারিক জগৎ বা আমাদের এই যে জগৎ, এই জগতের মধ্যে কেতুর মতন বিঘ্নকারী গ্রহ বা প্রকাশে প্রকাশ নিবারক, মানে যে প্রকাশ করতে চায় না, এই রকম গ্রহ কেতুর মতন আর একটিও নেই। মানে শনি যেমন কি হয়, শনি নিজের গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করে, কিন্তু শনি নিজের কিন্তু এই স্থূল দেহ বা পারিপার্শ্বিকতা এটাকে স্বীকার করে। হুম। কিন্তু কেতু, সে এত বেশি আমিত্বে বদ্ধ, কিন্তু এই আমিত্বটা আবার কিন্তু ওই যে মঙ্গলের আমিত্ব, সেই আমিত্ব নয়, মানে এটা হচ্ছে সূক্ষ্ম আমিত্ব। যেমন মঙ্গলের আমিত্বের মধ্যে যেমন একটা বড়াই ছিল, আমিই সব, সেই আমিত্বটা কিন্তু এই বাহ্যিক আমিত্ব, যে আমি অমুক, আমার এই আমিত্ব সব। কিন্তু কেতুর আমিত্বটা কিন্তু আবার সূক্ষ্ম আমিত্ব, সে হচ্ছে আভ্যন্তরীণ আমিতে লীন থাকে, অর্থাৎ সমাধিস্থ, বা বলতে পারবো একদম জড়বৎ, মানে অসাড়। এই যে রূপটা, সেটা হচ্ছে কেতুর আত্মস্থ হয়ে যাওয়া বা সমাধিস্থ হয়ে যাওয়া। মানে একজন ব্যক্তি যখন একদম নিভৃতে, সে একদম কোনো কিছুর তার পৃথিবীতে কোনো কিছুতেই তার কোনো কিছু যায় আসে না, এই যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে কেতুর বৈশিষ্ট্য। মানে পৃথিবীতে যত রকম স্বার্থপরের কথা বলা হয়েছে, সেই স্বার্থপরের যদি কোনো ব্যক্তি যদি কেতুর কারণে স্বার্থপর হয়, সেই স্বার্থপরের মতন স্বার্থপর আর দ্বিতীয়টি হবে না। তার কারণ হচ্ছে এই যে কেতু, সে এত উদাসীন,
সে এত উদ্দেশ্যহীন, মানে সে আমিতেই বুঁদ থাকে, মানে আমি আছি আর জগতে কিচ্ছু নেই। মানে সেই আমিত্বটা কিন্তু যেটা বললাম অহং নয়, সে বুঁদ থাকতে ভালোবাসে, মানে তার এই জড় জগতের কোনো কিছুর প্রতি কোনো রকম আকর্ষণ নেই। হুম। সে এই কারণেই মানে বলা হয় যে কেতুর অধীনে যে, কেতুর যে শিষ্য বা কেতুর অধীনে যারা যোগী হয় তারা হচ্ছে উচ্চ যোগী হয়। মানে তারা একদম যোগী হিসাবে খুব প্রতিষ্ঠিত। এবং যে মানুষগুলো ভীষণ রকম ভাবে পাষণ্ড হয়, অর্থাৎ কিনা যারা হাসতে হাসতে অন্যের গলায় ফাঁসি পরিয়ে দিতে পারে, এই যে মানে হৃদয়হীনতা, মানে কেতুর হৃদয় নেই, হৃদয়হীনতার কারক গ্রহ বলা হয় কেতুকে। হুম। তো কেতু হচ্ছে আহ সেই গ্রহ যে কিনা হাসতে হাসতে অন্যকে ফাঁসি পরিয়ে দিতে পারে। এই কারণে যেমন পাষণ্ডের জন্মচার্টেও কেতুর বৈশিষ্ট্য মানে কেতুর প্রভাব আমরা দেখতে পাই, সিমিলারলি যে শাস্তি প্রদানকারী আবগারি পুলিশ অফিসার আছে বা শাস্তি প্রদানকারী ম্যাজিস্ট্রেট আছে, তাদের চার্টেও কিন্তু কেতুর প্রভাব দেখতে পাওয়া যায়। হুম। তো কেতু চায় একদম এই ইহ জগতের যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য যা কিছু পার্থিব সবকিছুর ফুল স্টপ হয়ে যাক, কেতু কোনো কিছুর সঙ্গে কানেকশন করতে চায় না। কেতুর আরো একটা দিক আর একটা রূপ আছে, সেটা হচ্ছে আমরা আগেই বললাম যে কেতু হচ্ছে আহ রাহুর নিচের দিকের অংশটা, গলার নিচের দিকের অংশটা। তার যেহেতু মস্তক নেই, তার কোন রকম মানে পঞ্চন্দ্রির যে সুখ, সেই সুখের যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু কেতুর নেই। সে হচ্ছে শীতকালে সাপের মতন। সাপ যেমন শীতকালেতে একদম জড়সড় হয়ে বসে থাকতে পছন্দ করে, সে যেমন নটনরঞ্চরণ, কেতুর মধ্যেও সেই বৈশিষ্ট্যটা কিন্তু আছে। কেতু সে কি করে, আহ কম আলো, এমন বাড়ি যে বাড়িতে কম আলো প্রবেশ করে, অন্ধকার, স্যাঁতসেঁতে জলা জমি, এইরকম জায়গাতে ফাটল ধরা বাড়ি, এই ধরনের জিনিস কিন্তু তার হচ্ছে পছন্দ। সে এইরকম বাড়িতেই থাকতে পছন্দ করে, যেখানে আলো কম ঢোকে, যেখানে স্যাঁতসেঁতে, যেখানে অন্ধকার, যেখানে ঝুল কালি ভর্তি, মানে এইরকম যদি বাড়িও আপনি কোথাও দেখে থাকেন, যে যে বাড়িটাতে এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, যে স্যাঁতসেঁতে, আলো ঢোকে না, ঝুলকালি ভর্তি, মলিন, সেই বাড়িটাও কিন্তু কেতুর অধীনে। হুম। এবং আম, এই যে বাড়িগুলোতে মানে কেতুকে বলা হয় প্রেত যোনির সহায়ক, প্রেত যোনির সহায়ক, অর্থাৎ যেখানে নেগেটিভ এনার্জি আমরা যেটাকে বলছি, সেই নেগেটিভ এনার্জি যেখানে ডিরেক্ট কানেক্ট করতে পারে, সেই কানেকশনের মূল জায়গাটা হচ্ছে কিন্তু কেতু। তো এই যেই বাড়িতে এরকম কেতুর আহ, প্রভাবে প্রভাবিত যে বাড়িগুলো, সেই বাড়িগুলোতে কিন্তু ভৌতিক কাণ্ড কারখানা দেখতে পাওয়া যায় বা অনুভূত হয়। হুম। এবং কেতুকে আম, উম, কেতুর যে জাতক জাতিকা তারাও কিন্তু সাধারণত একটু খুঁড়ে হয়। কুড়ে বলতে এরা ওই যে বললাম, যেহেতু এরা জড়ো থাকতে পছন্দ করে, এরা অসাড় থাকতে পছন্দ করে, এদের কোনো রকম বাহ্যিক কোনো অনুভূতিতে এরা অনুভূত হতে চায় না। এরা এই কারণে নড়তে চড়তে এদের কিছুই ভালো লাগে না, এরা দিনের পর দিন বসে থাকবো, দিনের পর দিন শুয়ে থাকবো, দিনের পর দিন ঘরে থাকবো, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে থাকে। এরা একটুখানি মানে রাহু যেমন, আগে আমরা রাহু সম্পর্কে বলেছি, রাহু হচ্ছে একটু এক্সট্রোভার্ট হয়, সেই রকম কেতু হচ্ছে একদম ইন্ট্রোভার্ট, এরা কোনো রকম প্রকাশ চায় না। এরা সবার বিষয় জানতে চায় কিন্তু নিজের বিষয়ে কাউকে কিচ্ছু জানাতে এরা পছন্দ করে না। যত রকম গোপনীয়তা, সেই গোপনীয়তার কারক গ্রহই হচ্ছে মানে কেতু। এবং আমরা যখন আমাদের লাইফেও কোনো কিছু গোপন করি, সেই সময় কিন্তু ওই গোপনের কারকত্বটাও কিন্তু কেতু হয়ে যাচ্ছে। হুম। তো কেতু সে হচ্ছে আধ্যাত্মিকতার কারক। কেতুর প্রভাবে আমরা হচ্ছে আধ্যাত্মিক হয়ে যাই, কিন্তু এই আধ্যাত্মিকতা কোন আধ্যাত্মিকতা? সেটা কিন্তু কাসর ঘন্টা বাজিয়ে যে আরাধনা, সেই আরাধনা নয়। রাহুও কিন্তু আধ্যাত্মিক, কিন্তু রাহুর আধ্যাত্মিকতা আর কেতুর আধ্যাত্মিকার কথার মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? সেটা হচ্ছে রাহু উচ্চ স্বরে, আগেই বলেছি রাহু সেই সঙ্গীত ভালো লাগে যেখানে উচ্চ স্বর। তো রাহু যখন আধ্যাত্মিক হয়, তখন কিন্তু সে হচ্ছে উচ্চ স্বরে গান, ঈশ্বরের ভজনা, উচ্চ স্বরে ঈশ্বরের আরাধনা, এগুলো কিন্তু সে পছন্দ করে। মানে আপনারা যদি এখন একটুখানি ফলো করেন দেখবেন, ইসকনে ইসকনে এখন ভগবানের যে আরাধনাটা হয়, প্রত্যেকদিন সান্ধ্যকালীন একটা প্রোগ্রাম ওখানে হয়, যেখানে ভীষণ ভাবে একটা নাচ গানের আয়োজন করা হয়, যে ভগবানের আরাধনা করা হচ্ছে, ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, এবং সেখানে সবাই বাহু তোলে একদম উন্মাদের মতন ভগবানের নাম কীর্তন করছে না। হুম। তো এই যে আধ্যাত্মিকতাটা, এই আধ্যাত্মিকতাটা হচ্ছে কিন্তু রাহুর আধ্যাত্মিকতা, সে একদম পুরো মানে উন্মাদের মতন ভগবানের আরাধনা করে।
কিন্তু যে আধ্যাত্মিকতা আপনাকে ঘরের কোণে গিয়ে একটা নিরিবিলি জায়গাতে একদম মেডিটেশনের কাছে নিয়ে চলে যাবে, আপনি শুধু ভগবানকে অন্তর থেকে অনুভব করছেন, যেটা কিনা বেলুড় মঠে হয়। হুম। সেখানে একদম পিন পয়েন্ট নিস্তব্ধতা, কোনো রকম আড়ম্বর নেই, সেখানে আপনি আর আপনার ঈশ্বর আছেন। এই যে অনুভবটা, সেই অনুভবটার কারক গ্রহ কিন্তু কেতু। তো রাহু এবং কেতুর, এই যে রাহু যা, ঠিক তার উল্টো উল্টো হচ্ছে কেতু। রাহু অ্যাটাচমেন্টের কারক, কেতু ডিটাচমেন্টের কারক। রাহু চায় সমস্ত কিছু সবাইকে জানিয়ে দিতে, কেতু চায় সমস্ত কিছুকে গুটিয়ে রাখতে। রাহু ভীষণ এক্সট্রোভার্ট, কেতু ইন্ট্রোভার্ট। রাহু চায় সবার সঙ্গে মিলেমিশে একদম পুরো হই হুল্লোড়ে জীবন কাটাতে, কেতু সেখানে সবকিছুর থেকে নিজেকে গোপন করতে চায়। এই যে রাহু এবং কেতু, এদের দুজনের পুরোপুরি মানে অনুভবগুলো একদম আলাদা। তো সেই ক্ষেত্রে মনের মধ্যে যে উদাসীনতা, উদ্দেশ্যহীনতা, এগুলোর কারণ কিন্তু কারণ অনুভূতিহীনতা, মানে কোনো রকম কিছুতেই কোনো অনুভূতি হচ্ছে না, কারোর কি জন্য তার কিচ্ছু এসে যায় না, সে শুধুমাত্র ওই আমিত্বেই আর কি আহ বোধ হয়ে থাকছে। এইগুলোর কারকত্ব জড়ত্ব, মানে অলসতা, এইগুলোর কারকত্ব কিন্তু শনির যেমন আছে, কিন্তু শনি হচ্ছে তার অস্তিত্বকে স্বীকার করে যে আমি মানুষ, এটা আমি একজন, আমার শরীর আছে, বা আমি একজন স্থূল জগতের সঙ্গে রিলেটেড। সেটা কিন্তু কেতু সেই রিলেটটাই করে না। এছাড়া সমাজের মধ্যে যদি আমরা কেতুকে দেখি, সেটা হচ্ছে সেই সমস্ত জায়গা যেটা হচ্ছে নালা, নর্দমা, অপরিষ্কার জায়গা, হুম, স্যাঁতসেঁতে, তারপরে হচ্ছে কীটপতঙ্গ, যেই সমস্ত বিষাক্ত কীটপতঙ্গ আছে, বৃশ্চিক, মানে বিচ্ছু, মানে বিছা, এই যে জিনিসপত্রগুলো, সাপ, বিষাক্ত সাপ, এগুলো, তারপরে সমাজের পঙ্গু ব্যক্তি, তারপরে যারা সেন্সলেস, মূর্ছা যায় যারা আর কি বারে বারে, সেই সমস্ত ব্যক্তিকেও কিন্তু কেতু রিলেট করে। এছাড়াও কারাগার, কঙ্কাল, আর আচ্ছা, গুপ্ত কাজ, যেই কোনো ধরনের গুপ্ত কাজ, মানে যে আমরা যে তন্ত্র সাধনা করি, সেই তন্ত্র সাধনার কারক গ্রহ কিন্তু কেতু। যে কোনো রকমের গুপ্তচর, যা কিছু হাইডলি করা হয়, মানে যদি সরকারি ভাবেও কোনো কাজ গোপন ভাবে করা হয়, সেই গোপনের কারক গ্রহ কিন্তু কেতু। তার মানে মূলত কেতু হচ্ছে, কেতুর মূল মন্ত্র হচ্ছে গোপনীয়তা এবং বিচ্ছেদ করিয়ে দেওয়া। তার জন্য কেতু যখন জন্মচার্টে যে ভাবটাতে অবস্থান করে, সেই ভাবের যে প্রাপ্তি বা যে সুখ, সেইখান থেকে কিন্তু কেতু বিরতি দিয়ে দেয়, অর্থাৎ ছেদ করিয়ে দেয়। তো এই পর্যন্ত আমাদের রাহু কেতু এবং শনি হয়ে গেল। আর বাদ বাকি যে নোটস গুলো আমরা পাইনি, সেই নোটস গুলো কিন্তু আমরা একটু শেয়ার করে দেবো গ্রুপের মধ্যে। একটা কোশ্চেন ছিল ম্যাডাম। ম্যাম একটা বলছি ম্যাডাম যে কেতু, আপনি যেটা বলেন যে প্রচন্ড কঠোর হয়, মানে হাসতে হাসতে কারো গলায় ফাঁসি পরিয়ে দেয়, আবার উল্টো দিকে কেতুই আবার আধ্যাত্মিকতার শীর্ষে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে দুটো আলাদা। আমরা জানি যারা আধ্যাত্মিক বা ঋষি মুনি, তাদের মন খুব নরম হয়, না, কোমল হয়, এবং ওইটা নয়। সবার প্রতি একটা অন্য ধরনের মনোভাব। বুঝেছি, বুঝেছি। হ্যাঁ ম্যাডাম। আধ্যাত্মিকতা মানে আপনি যদি মনে করেন যে একজন মন্দিরে গেছি এবং সেখানের একজন পুরোহিত মশাই, সেই আধ্যাত্মিক মানুষটা কেতু নয়। কেতু কাকে বলছে? যে সমাজ সংসার না সবকিছু ছেড়ে গিয়ে, লেট মি ফিনিশ প্লিজ, সবকিছু না, ছেড়ে এটা গিয়ে হচ্ছে সে প্রভাব। ওর প্রতি গিয়ে আরাধনা করছে। তার ইহ জাগতিক কোনো কিছুর প্রতি কিন্তু কোনো রকম কামনা, বাসনা, অ্যাটাচমেন্ট, অনুভূতি কিছুই নেই। একটা মানুষ তার সংসারকে ছাড়তে গেলে, তার প্রিয়জনদেরকে ছাড়তে গেলে যতটা হৃদয়হীন হতে হয়, সেই সেই হৃদয়হীন মানেটা এই নয় যে আমি আপনাকে চটথাপ্পড় মেরে দেবো, হ্যাঁ। অসভ্যতা করবো, সেগুলো নয়, সেগুলো আবার রাহুল। কিন্তু তার কিছুতেই কিছু হয় না, সে সমস্ত হুম। কিছু ঊর্ধ্বে, এই অনুভবটা কেতু। হ্যাঁ পায়েল, কি বলছিলে বলো। আমি হ্যাঁ বলছি যে ম্যাডাম। এটা মনে হয় কেতুর নেগেটিভ নেগেটিভ প্রভাবে, ওই কোনো মানুষ হচ্ছে যার মধ্যে কেতুর নেগেটিভ প্রভাব থাকবে, সে হাসতে হাসতে লোককে ফাঁসিতে চড়িয়ে দিতে পারবে। এই যে যে কাজ, আর হ্যাঁ, ভালো প্রভাব থাকবে, হুম, সে আধ্যাত্মিকতা ভালোভাবে আধ্যাত্মিকতা করবে, আধ্যাত্মিকতার একদম কাছে চলে একদম যাবে। একদম একদম একদম। বেশ সুন্দর, তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করলাম। সবাইকে ম্যাম, বলে রাখছি, যা যা প্রশ্ন আছে সবাই গ্রুপে চলে আসুন, আমি তাদের সেখানে একদম আপনাদের জন্য অ্যাভেলেবেল। শুভরাত্রি, ভালো থাকুন, নমস্কার। আবার দেখা হবে শুভরাত্রি ম্যাম। পরের সপ্তাহে, আমার সঙ্গে দেখা হবে না, পরের সপ্তাহে স্যারের ক্লাস, তারপরে আমাদের দুটো ক্লাস আছে মাসেই, হ্যাঁ, তারপরে আমাদের দুটো ক্লাস আবার হবে। ভালো থাকুন, আর পড়াশোনাটা সবাই মন দিয়ে করুন। ম্যাম 13টা কবে শুরু হবে ম্যাম? ক্যারোট তো এই ক্লাসের অন্তর্ভুক্ত নয়, এখানে শুধু নিউমারোলজি, হস্তরেখা আর জ্যোতিষটা আছে। ক্যারোটটা আলাদা ক্লাস, ওই বিষয়ে স্যারের সঙ্গে কথা বলে নিতে হবে, কেমন? চলুন, টাটা সকলকে, গুড নাইট। গুড নাইট ম্যাম। শুভরাত্রি ম্যাডাম।